ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের আমরা ফার্স্ট ভিডিওতে লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাতে বেসিকগুলো কমপ্লিট করে ফেলেছি, আর অল্প কিছু টপিক বাকি আছে। কোশ্চেন যেগুলো আসে এক্সামে সেগুলোই মেনলি ডিসকাস করব। তার আগে আমি বলি কী কী হয়েছিল। সিম্পলি যদি বলো তাহলে হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ কোন কোন কন্ডিশনের আন্ডারে হয় সেটা আমরা আগেও করেছি ইন্টারফারেন্সে, বাট এইখানে কোন পজিশানে হতো, মানে কোন পজিশানে ব্রাইট ফ্রিঞ্জ হতো, ডার্ক ফ্রিঞ্জ হতো, পজিশান ওয়াইজ যদি বলা হয় স্ক্রিনের উপর একটা প্যাটার্ন স্ট্যান্ডার্ড তোমাকে মনে রাখতে হবে। যদি আমি ইন্টারফারেন্সের প্যাটার্ন মনে রাখি তাহলে আমি বলবো যে ইন্টারফারেন্সের ব্রাইট সেন্ট্রাল হতো, সেন্ট্রাল ব্রাইট, অ্যান্ড তার রেসপেক্টে সব কিছুই কন্টিনিউয়াসলি ব্রাইট ডার্ক চলতে থাকতো। সাপোজ আমি বললাম S1, এটা হচ্ছে S1, বা লাইক আর একটু নিচে বলো, এটা হচ্ছে S1 অ্যান্ড এরপরে S2 বলছি, S1 S2 দুটো সোর্স ভাবো। সিমেট্রিক্যালি আমি একটা লাইন যদি ইমাজিন করি তাহলে আমি উইথাউট পাথ রেফারেন্সে এই পয়েন্টটা বলবো সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল ব্রাইট। সেন্ট্রাল ব্রাইট যদি এটা হয়, অতটা নয়, সেন্ট্রাল ব্রাইট যদি এটা হয়, সাপোজ আমি বললাম এটা সেন্ট্রাল ব্রাইট, তাহলে অল্টারনেটিভলি ব্রাইট অ্যান্ড ডার্ক চলতে থাকবে বোথ সাইডে। এই প্যাটার্নটা কিন্তু বোথ সাইডের প্যাটার্ন। এইখানে আমরা নাম্বারিং করেছিলাম, ফ্রিঞ্জ উইথ ডিরাইভ করেছে, ফ্রিঞ্জ উইথের এক্সপ্রেশন ডিরাইভ করেছিলাম, অ্যান্ড অনেক কিছু করেছি। তো এটাকে আমরা কি বলতাম বলো? এটাকে বলতাম সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট। এটাকে জিরোথ ব্রাইট বলা হয়, জিরোথ ব্রাইট। আর এটাকে 0D বলতে পারো, 0B বলো। এটাকে বলবো ফার্স্ট ব্রাইট, 1B ফার্স্ট ব্রাইট। এটাকে বলবো সেকেন্ড ব্রাইট, সেকেন্ড ডার্ক, সরি ফার্স্ট ডার্ক 1D। এটা জাস্ট শর্টে বোঝানোর জন্য এটা। দেন বলছি এটা সেকেন্ড ডার্ক 2D, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট, এই পয়েন্টটাতে হচ্ছে সেকেন্ড ব্রাইট 2B, এটা হচ্ছে থার্ড ডার্ক, থার্ড ব্রাইট, এটা হচ্ছে ফোর্থ ডার্ক, ফোর্থ ব্রাইট 4B, এটা হচ্ছে ফিফথ ডার্ক, ফিফথ ব্রাইট। সবসময় দেখো যে কোনো অর্ডার আমি সেন্ট্রালের রেসপেক্টে, আমি এটাকে অনেক সময়, মানে এটাকে বলা হয় অনেক সময় ওয়াই অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করো, আর এদিকে এক্স অ্যাক্সিস লাইক অ্যাজিউম করে নাও। এদিকে আমি এইটা কি বলছি, এই যে হাইটটা, এটা কি বোঝাচ্ছি? না, এটা হচ্ছে ইন্টেন্সিটি, কতটা কোথাও ইন্টেন্স আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মিনিমাম ইন্টেন্সিটি, এর মাঝামাঝি কিন্তু অনেক ইন্টেন্সিটি আছে। আমরা যখন বলেছিলাম মনে আছে আশা করি, যে ইন্টেন্সিটির ডিপেন্ডেন্স ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্সের ওপর, আশা করি মনে আছে, যে ইন্টেন্সিটি যে ডিফারেন্স বলতাম আমরা, কী লিখতাম বলো তো? আই যদি আমি লিখতাম তাহলে আই ইকুয়ালস টু জেনারেলি কী লেখা হতো? আই ইকুয়ালস টু লিখেছিলাম √ওভার অফ I1 প্লাস √ওভার অফ I2, না সিম্পল I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু √ওভার I1 ইন্টু I2 ইন্টু কস অফ থিটা। এটা হচ্ছে জেনারেল ডিসকাশন। কস অফ ফাই বলতে, ফেজ ডিফারেন্স যদি ফাই হয় কোনো পয়েন্টে, তাহলে সেটার বেসিসে আমি বলতে পারি আই এর এক্সপ্রেশন এটা। যেখানে আমরা বলতাম এটা ইন্টেন্সিটির জেনারেল এক্সপ্রেশন, যে কনস্ট্রাকটিভ হোক ডিস্ট্রাকটিভ হোক এখান থেকে পাবে। কনস্ট্রাকটিভ হলে কি হয় না, কনস্ট্রাকটিভ হলে যেগুলোকে ব্রাইট বলি, ব্রাইট হলে কি হয় বলো? আচ্ছা, অ্যাম্পলিটিউডের ব্যাপারে একটু বলে দিই, বলছি যখন, তাহলে অ্যাম্পলিটিউড বলা হতো A ইকুয়ালস টু হতো A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 ইন্টু A1 ইন্টু A2 হোল টু দ্য পাওয়ার ইন্টু কস অফ ফাই। এটা √ওভার হতো। এটা অ্যাম্পলিটিউড, জাস্ট ভেক্টর অ্যাডিশনের মতো আমরা করেছিলাম যেরকম। এটা ইন্টেন্সিটি হতো। এবার আমি যদি বলি তোমাকে যে ইন্টেন্সিটি ব্রাইট যেখানে, তাহলে ইন্টেন্সিটি ব্রাইটে কি হতো না, ব্রাইটের ক্ষেত্রে অ্যাম্পলিটিউড এ, সেটাকে আমরা বলতাম ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, অ্যান্ড দ্যাট উইল বি A1 প্লাস A2। কেন বলো? কারণ ব্রাইট সেখানেই হবে যেখানে আমি বলবো ফাই এর ভ্যালু 0, ফাই ইকুয়ালস টু 0, 2π ফেজ ডিফারেন্স, 4π ফেজ ডিফারেন্স, দ্যাট ইজ 2π এর ইন্টিগ্রাল মাল্টিপল 2πn। সেই এনটাই হচ্ছে ওই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মতো হতো না, কত নম্বর অরবিট, এখানেও সিমিলারলি এন নাম্বারটাই ইন্ডিকেট করবে কোন অর্ডারের ব্রাইট বলছো। এন 0 হলেও পসিবল, উইথাউট ডিফারেন্সে 0 বলছি। 0 মানে জিরোথ ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট। এন ইকুয়ালস টু 1 মানে ফার্স্ট ব্রাইট, এন ইকুয়ালস টু 2 মানে সেকেন্ড ব্রাইট, অ্যান্ড সো অন। এবার আমি যদি বলি ব্রাইটের কন্ডিশন যদি এটা হয়, তাহলে ব্রাইটের ইন্টেন্সিটি কত বলছো, সেই কন্ডিশনে আমি বলছি ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, দ্যাট ইজ ব্রাইটের ইন্টেন্সিটি, যেটা এটাকে বলছি। যদি আমি এদিকে ইন্টেন্সিটি প্লট করতাম, ইন্টেন্সিটি ভার্সাস পজিশন বলছি, ওয়াই অ্যাক্সিসে ধরো পজিশন বলছো আর ইন্টেন্সিটি প্লট করছি, তাহলে এটাকে বলবো না আই ম্যাক্স,
আর আই মিন মানে এইটুকু। এবার তুমি বলছো এটা লাইনের সঙ্গে টাচ করে গেছে, জিরো হয়ে গেছে, জিরো নাও হতে পারে, আমি আসছি সেটার ব্যাপারে। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যদি বলা হয় তাহলে আমি বলবো কত না, এইটা 1 হয়ে যাবে। তখন আমরা দেখিয়েছিলাম √i1 প্লাস √i2 এর হোল স্কোয়ার, যদি ম্যাক্সিমাম বলা হয় এটা। আর যদি ডার্ক ফ্রিঞ্জ বলা হয়, ডার্ক ফ্রিঞ্জ কখন হয়? ডার্ক ফ্রিঞ্জ হচ্ছে ফাই এর ভ্যালু যখন অড মাল্টিপল অফ পাই, পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, ডট ডট ডট, যেটাকে আমরা বলতাম 2n-1 ইন্টু পাই, যেটা আমরা বলতাম 2n-1 ইন্টু পাই। এই কন্ডিশনে ফেজ ডিফারেন্স, এই কন্ডিশনে আমরা বলতাম ডার্ক হতো, আর তখন বলতাম মিনিমাম ইন্টেন্সিটি বা মিনিমাম অ্যাম্পলিটিউড। তখন আমরা লিখতাম √cos ফাই, এটার ভ্যালু -1 আসতো, যেটা এটা √i1 মাইনাস √i2 এটার হোল স্কোয়ার লিখতাম। আর যদি অ্যাম্পলিটিউড বলো তাহলে আমি বলতে পারি এ এর মিনিমাম অ্যাম্পলিটিউড হতো, যেটা অ্যাম্পলিটিউড এটা তো জানো নিশ্চয়ই যে অ্যাম্পলিটিউড স্কোয়ার করে প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি হয় না, কে ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইন্টেন্সিটি, যে কোনো কন্ডিশন, সেটা ম্যাক্সিমাম বলো, মিনিমাম বলো, বা ইন জেনারেল কোনো কম্পোনেন্টের বলো, A1 ডিফারেন্স A2, যেটা বেশি হবে সেটা, এটার ক্ষেত্রেও তাই, যেটা বেশি হবে সেটাকে আগে নেব। তো এই যদি হয় ম্যাক্সিমাম মিনিমার কন্ডিশন, সেখান থেকে আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বাই মিনিমাম ইন্টেন্সিটি এ আই ম্যাক্স বাই আই মিন, বা আই মিন বাই আই ম্যাক্স। এটাকে চাইলে কেউ এরকম লিখতে পারে √i1 প্লাস √i2 ডিভাইডেড বাই √i1। এটার বেসিসে আমরা দু একটা নিউমেরিক্যাল কিন্তু করিয়েছিলাম, যতদূর মনে পড়ছে। ফার্স্টে আমরা হাইগেন্স প্রিন্সিপাল ইন্টারফারেন্সের ইন্ট্রোডাকশন ভিডিওতে এটা করিয়েছিলাম যে ইন্টেন্সিটি রেশিও কীরকম হবে যদি কম্পোনেন্টের ইন্টেন্সিটি আমার এরকম এরকম দেওয়া থাকে। তো সেখানে একটা জিনিস আমাকে এখানে অ্যাডিশনালি শিখতে হবে, এটা যেরকম আমি এটার বেসিসে যাতে নিউমেরিক্যাল করিয়েছি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হয় না হয় সেগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে ডিসকাস হয় সেরকম করবে। আর একটা জিনিস আমাকে এখানে এক্সট্রা বলতে হবে, যেটা হচ্ছে যে ইন্টেন্সিটিটা না, এই I1 I2টা কি না, এইটা একটা সোর্স S1, এটা আরেকটা সোর্স S2। এই S1 সোর্স থেকে যে লাইটটা যাচ্ছে সেটা যদি আমরা বলি সেটা একটা কম্পোনেন্ট ওয়েভ, এইটার যে ইন্টেন্সিটি সেটাকে I1 বললাম, এটার যে ইন্টেন্সিটি সেটাকে I2 বললাম। ক্লিয়ার হয়েছে? এই I1 ইন্টেন্সিটিওয়ালা একটা লাইট যাচ্ছে, I2 ইন্টেন্সিটিওয়ালা আর একটা লাইট যাচ্ছে, দিয়ে সুপারপোজ করে এরকম প্যাটার্ন ক্রিয়েট করছে। তুমি বলছো আই ম্যাক্সের ভ্যালু কত হবে, আমি বললাম আই ম্যাক্সের ভ্যালু উইল বি লাইক দিস। আই মিনের ইন্টেন্সিটি এখানে যদি কোনো থেকে থাকে, যদি দুটো আনইকুয়াল ইন্টেন্সিটি হয়, তাহলে অবভিয়াসলি একটা ডিফারেন্স অ্যামাউন্ট থাকবে, সেই ডিফারেন্স অ্যামাউন্টটা হচ্ছে এইটা মিনিমাম ইন্টেন্সিটি, যেটা বলছো এটাকে হোল স্কোয়ার লিখবে, এটা মিনিমাম ইন্টেন্সিটি। ক্লিয়ার হয়েছে? এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা মিনিমাম ইন্টেন্সিটি সেটা রেশিও এটা দিয়ে বলতে পারো, কেউ চাইলে অ্যাম্পলিটিউড দিয়ে বলতে পারে A1 প্লাস A2, কেউ চাইলে A1 প্লাস A2ও বলতে পারে, A1 মাইনাস A2ও বলতে পারে, তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডিশনাল যে জিনিসটা বলবো ইন্টারফারেন্সে আমি যা বলা সব বলে দিয়েছি, ইন্ট্রোডাকশন অফ ইন্টারফারেন্সে করেছিলাম যেটা। এইখানে এইটুকু যে এই ইন্টেন্সিটিটা ডিফার করে কেন, মেনলি এটা মাথায় রাখতে হবে তোমাকে। উইথ অফ দ্য স্লিট কি বললাম, এই স্লিটটার যে উইথ বলছি না, স্লিটটা কতটা ওপেন হয়ে আছে, উইথ অফ দ্য স্লিট, যেটা ডিফ্রাকশানে গিয়ে আমরা আরও ক্লিয়ার হব। তো কতটা সেকশন ওপেন আছে, সিম্পল ভাবো না, কতটা উইথ, কতটা থিকনেস ওপেন আছে, কতটা থিকনেসের সোর্স, তাহলে সেই উইথ আমি যদি উইথ অফ দ্য স্লিট বলি, এটা যদি S2 সোর্স বলো, এর উইথ আমি যদি W বলি, কোনো সোর্সের উইথ বলছি, আমরা একটা কথা ভালো করে মাথায় রাখবো, উইথ মানে কতটা সেকশন ওপেন হয়ে আছে, সেই ওয়াইজ সেই অ্যামাউন্টে লাইট এন্টার করবে। অ্যামাউন্ট মানে এনার্জি, তাহলে আমি বলতে পারি পিওরলি ইন্টেন্সিটি অফ লাইট প্রপোর্শনাল টু উইথ অফ দ্য স্লিট। এটা একটা এক্সট্রা ফ্যাক্টর ভালো করে মাথায় রাখতে হবে, যে কেন ইন্টেন্সিটি ডিফার করে, দুটো সোর্সের ইন্টেন্সিটি কেন ডিফার করবে না, এর উইথ আর এর উইথ যদি আনইকুয়াল হয়ে যায়, কতটা ওপেন আছে এই সেকশনটা, মানে এই যে স্লিটটা কতটা লাইট অ্যালাউ করছে, সেইটার সঙ্গে এটার প্রপোর্শনালিটি যে উইথ বলতে পারি। তাহলে উইথ অফ দ্য স্লিট প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, উইথ অফ দ্য স্লিট মানে ওপেনিং, কতটা সেকশন, কত উইথের পোর্শন ওপেন হয়ে আছে বলছো, আর এটা ক্ষেত্রে কতটা। তাহলে এই উইথের ডিফারেন্স থাকলে তখন স্লিটের পাসেস সোর্স থেকে পাসেস লাইটের ইন্টেন্সিটি ডিফার করবে, অ্যান্ড ইন্টেন্সিটি ডিফার করলে সেই ওয়াইজ তোমার এটা আসবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি ইকুয়াল উইথের হয় তাহলে ইকুয়াল ইন্টেন্সিটি হবে, উইথ যদি ইকুয়াল হয় স্লিট দুটোর, তাহলে ইকুয়াল ইন্টেন্সিটি লাইট পাস করবে না। আর তখন আমি বলবো সেই কন্ডিশনে আমরা যেটা বলি যে ইন্টেন্সিটি যদি বাই চান্স ইকুয়াল হয়ে যায়, হ্যাঁ আমরা আইডিয়াল কন্ডিশনে ওটাই বলবো, সেখানেও সাস্টেন ইন্টারফারেন্সের কন্ডিশন আমি বলছি, এগুলো লিখে ফেলেছ। তো এইখানে আমরা বলছি যদি বাই চান্স ইকুয়াল হয়, কোনটা, যদি আই ইকুয়ালস টু আই টু, ধরে নাও আই নট, প্রত্যেকটা কম্পোনেন্টের জাস্ট ইন্টেন্সিটি ইকুয়াল, কী কন্ডিশনে হবে, যদি দুটো ইকুয়াল উইথের স্প্লিট হয়, তাহলে সেই কন্ডিশনে আমরা বলছি যে আই ম্যাক্স যেটা হবে সেটা কত হবে বলো তো, একটু ফলো করতে হবে। আই ম্যাক্স যেটা হবে সেটা হচ্ছে √i1 প্লাস √i1, 2 ইন্টু √i1 হোল স্কোয়ার, কথাটা মানে কি না 4 টাইম অফ I1 মানে I0, 4 টাইম অফ I0, এই কথাটা মানে কি,
না যেখানে ইন্টেন্সিটি দুটো থেকে মিললে কি হওয়া উচিত, দুটো সোর্স থেকে যদি লাইট গিয়ে সুপারপোজ করে তাহলে কনস্ট্রাকটিভলি মানে যখন কম্বাইন্ড হচ্ছে মিলিয়ে যাচ্ছে মানে যখন অ্যাড আপ হচ্ছে, তাহলে সেই কন্ডিশনে ডাবল ইন্টেন্সিটি হওয়া উচিত। তুমি কি এক্সপেক্ট করছো, যেখানে ব্রাইট হচ্ছে তাহলে দুটো জায়গায় পুরো অ্যাড আপ হচ্ছে, তো ডাবল ইন্টেন্সিটি হওয়া উচিত 2I0। কিন্তু থিওরি বলছে, প্র্যাকটিক্যাল বলছে এটা 4I0। তোমার প্রেডিকশন ওটা হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি অবজার্ভ করছি 4I0, বা থিওরি এটা বলছে। আমি যদি মিনিমাম বলি, হ্যাঁ ঠিক আছে, ওখানে ক্যান্সেল আউট হবে, তো 0 হবে। ক্লিয়ার হলো কথাটা? তো সেইখানে এটা তো থিওরি এটা বললো, আর আমরা জেনারেল কন্ডিশন এটা বলেছিলাম, আই এর এটা হচ্ছে জেনারেল ডিসকাশন। আর যদি ইকুয়াল ইন্টেন্সিটি হয় সেখানে আমি বলেই দিয়েছিলাম আই কত হয় বলো তো, আই ইকুয়ালস টু, এটা আমরা লিখি 4 ইন্টু I0 ইন্টু কস স্কোয়ার 5/2। এটা ইন্টেন্সিটি ফর্মুলা জেনারেল যে কোনো কন্ডিশনে। আমরা এই সব জায়গায় কোথাও যদি বলি যে এখানকার পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্সগুলো একটু বলতে থাকো তো। বলো সেন্ট্রাল ব্রাইট যেখানে 0B, পাথ ডিফারেন্স কত, 0 পাথ ডিফারেন্স, নো পাথ ডিফারেন্স। আমি পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্স বলছি, পাথ ডিফারেন্স বলবো, ফেজ ডিফারেন্স বলবো, বলতে থাকো। পাথ ডিফারেন্স ফার্স্ট যখন আচ্ছা পাথ বলো, এটাকে পাথ বলো আর ফেজ বলো। পাথ ডিফারেন্স কত বলো, 1Dতে ফার্স্ট ডার্কে পাথ ডিফারেন্স λ/2, λ/2 পাথ ডিফারেন্স হলে ডার্ক হয় না, λ/2 মানে বলবো পাই। ফেজ বলছি ফার্স্ট ব্রাইটে ল্যামডা মানে বলবো 2π। তারপরটা বলো 2D সেকেন্ড ডার্কে বললাম 3/2 ল্যামডা, বলো 3π। এটা বলো 2 ল্যামডা 4π। তারপরে বলো 5/2 ল্যামডা, এটা ক্ষেত্রে কি বলছি, 5/2 ল্যামডা 5π, 3 ল্যামডা 6π, 7/2 ল্যামডা 7π, 4 ল্যামডা 8π অ্যান্ড সো অন। বুঝতে পেরেছো কি বলছি? এবার আমি বলছি যদি মাঝখানে এরকমভাবে বলে পাথ ডিফারেন্স পাই না করে π/2 বললো, কন্ডিশনে বসাবে এই ফর্মুলাতে, সেরকম বেরোবে। বাট মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যেটা বলছি যদি ইকুয়াল ইন্টেন্সিটি হয় তাহলে একটু বেটার হবে, যেটা হচ্ছে 4I0, মানে বুঝতে একটু ইজি লাগবে, মানে কম্পেয়ার করতে বা ভ্যালু মনে রাখতে, 4 টাইম অফ I0। এখানে একটা কনজারভেশন বলা হয়, থিওরিটিক্যাল কোশ্চেন আসে বোর্ডসে, যে 4I0 যদি বলা হয় তাহলে এনার্জি কনজারভেশন কোথাও না কোথাও ভায়োলেট করছে মনে হচ্ছে না? যে দুটো সোর্স থেকেও যদি মিলে যায়, মানে যেটা কনস্ট্রাকটিভ বলছো, কনস্ট্রাকটিভ হলে কি হচ্ছে, লাইটটা এনার্জি অ্যাড আপ হচ্ছে, দুটো জায়গায় গিয়ে লাইট এনার্জি জুড়ে গিয়ে ডাবল ইন্টেন্সিটি হবে যদি ইকুয়াল হয়, বা আনইকুয়ালও যদি হয় তাহলে I1 প্লাস I2 দুটো গিয়ে কি এক্সপেক্ট করছো বলো, I1 প্লাস I2 হওয়া উচিত। কিন্তু তুমি বলছো এটা ফিল হচ্ছে আরও বেটার যখন আনইকুয়াল ইন্টেন্সিটি হচ্ছে, ইকুয়াল ইন্টেন্সিটি যে ডাবল হওয়ার জায়গায় 4 টাইম, তাহলে এনার্জি কনজারভেশন কোথাও একটা না কোথাও ভায়োলেট করছে না? কি বলছো, এক্সপেক্ট করছো ডাবল হচ্ছে 4 টাইম, না এখানে কিন্তু এনার্জি কনজারভেশন হচ্ছে না। রাদার এটাকে আমি যদি এক্সপ্লেন করি একটু ভালো করে তাহলে বুঝতে পারবে। দেখো তুমি এমনিতে, আচ্ছা যদি ভাবো ইন্টারফারেন্স না হতো, ইন্টারফারেন্স যদি হতো না তাহলে কি হতো না, পুরো স্ক্রিন জুড়ে দুটো সোর্স থেকে লাইট যদি থ্রু আউট দ্য স্ক্রিন ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে থ্রু আউট দ্য লাইট যদি ইনসিডেন্ট হয়, তাহলে থ্রু আউট দ্য স্ক্রিন ইনসিডেন্ট হয়, তাহলে থ্রু আউট দ্য স্ক্রিন ইন্টেন্সিটি ইউনিফর্ম হবে। কোনো ইন্টারফারেন্স যদি না হয় তাহলে দুটো সোর্স থেকে লাইট গিয়ে পুরো স্ক্রিনের ওপর সব জায়গায় ইউনিফর্ম ইন্টেন্সিটি কত হওয়া উচিত বলো, উইথাউট ইন্টারফারেন্স থ্রু আউট দ্য স্ক্রিন ইন্টেন্সিটি হওয়া উচিত 2I0, তাই হওয়া উচিত কি, উইথাউট ইন্টারফারেন্স, কোথাও ডিস্ট্রাকটিভ হওয়ার কোনো চান্স, মানে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এইসব কথা ভুলে যাও, সিম্পল দুটো জায়গা থেকে লাইট ইনসিডেন্ট হবে পুরো স্ক্রিন জুড়ে ডাবল অফ ইচ। কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখছি, ইন্টারফারেন্স হওয়ার জন্য, মানে ইন্টারফারেন্স হতে কি ডিফার করলো না, ইন্টারফারেন্স হতে আমরা বলছি কোনো কোনো জায়গায় 4 টাইম হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় 0 হয়ে যাচ্ছে, ক্লিয়ার? বা যদি আমি আনইকুয়াল বলি সেখানে আমি বলবো যে অ্যাম্পলিটিউড বলো বা ইন্টেন্সিটি বলো এইটা আর এটা হচ্ছে। মাথায় রাখতে হবে এটা কিন্তু জাস্ট একটা এনার্জির রিডিস্ট্রিবিউশন। আমরা কখনো জানি এনার্জি ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, কনভার্ট করা যায়, বাট এখানে মাস থেকে এনার্জিতে কনভার্ট হচ্ছে না, তো সেই কারণে কখনো বলতে পারো না যে ডাবল হওয়ার জায়গায় 4 টাইম কী করে হলো, এনার্জি রাদার রিডিস্ট্রিবিউশন হয়েছে। কি লজিক না, যেখানে তুমি ডিস্ট্রয় করে গেছে বলছো তোমার লজিক ওয়াইজ, সেটা ভুলে যাচ্ছ যে দুটো জায়গা থেকে তো লাইট যাচ্ছে, ডিস্ট্রয় করছে বলতে কি ওয়েভ টোয়েভ বুঝিয়ে তো অনেক কিছু বললে, কিন্তু আলটিমেট তো এইটুকু বুঝি যে এখানে তো লাইট রিচ করছে, তাহলে গেল কোথায় এনার্জিটা,
সেটা ভেবে দেখো যে তুমি এখানে যেরকম ডবল এক্সপেক্ট করছো ডাবল এক্সপেক্টেড ইন্টেন্সিটি অ্যাট দ্য পজিশন অফ ব্রাইট, সিমিলারলি অ্যাট দ্য পজিশন অফ ডার্ক ইন্টারফারেন্স না হলে তো তাই হওয়া উচিত। কিন্তু ডিস্ট্রয় বলতে কি, এনার্জি ডিস্ট্রয় হয় নাকি? কি এমন ফেনোমেনা হচ্ছে যে ডার্ক ফ্রিঞ্জের জায়গায় ডিস্ট্রয় হয়ে যাচ্ছে? না, এনার্জি রিডিস্ট্রিবিউশন হচ্ছে। এটা মাথায় রাখতে হবে যে ইন্টারফারেন্স নাথিং বাট জাস্ট রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি অন দ্য স্ক্রিনের উপর। এনার্জি রিডিস্ট্রিবিউশন বলতে কি না, যেখানে ডার্ক হচ্ছে সেই জায়গাগুলো এনার্জি জাস্ট লিফটেড হয়ে গিয়ে জাস্ট উইথড্রল হয়ে গিয়ে এখানে ব্রাইটের পজিশনে গ্যাদার্ড হয়ে যাচ্ছে। ওই কারণে ব্রাইটটা ডাবল ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে। ডাবল মানে দুটো জায়গায় গিয়ে যদি জোরে মানে অ্যাড আপ হয়, তার যা হওয়া উচিত তারও ডাবল, 4 টাইম। সেটা আমরা বলছি যে ডার্ক পজিশনের যে এনার্জিটা ডিস্ট্রয় হলো, সেটা ডিস্ট্রয় না, রাদার ওটা রিডিস্ট্রিবিউটেড বলছি, ওটা লিফটেড হয়ে গিয়ে এখানে ব্রাইট যেখানে ফর্ম হচ্ছে সেখানকার ইন্টেন্সিটিটাকে আরও বেশি করে দিচ্ছে। এবার ভেবে দেখো, তাহলে সিম্পল বলছি যে ডার্কটা গিয়ে এক জায়গায় গ্যাদার হয়ে যাওয়ার জন্য ব্রাইটের এমনিতে যে মানে নর্মাল সব জায়গায় 2i হওয়া উচিত, এখানকার 2i তো থাকছেই, ডার্ক থেকে আরও 2i অ্যাড হয়ে গিয়ে কী হলো, 4i ইন্টেন্সিটি হচ্ছে। থ্রু আউট দ্য স্ক্রিন আমি যদি অ্যাভারেজ করে দিই, অলওয়েজ তুমি 0 মানে ওই 2i পাবে। এখান থেকে 4i আবার যদি হাফ করে এখানে পাঠিয়ে দিই, তাহলে থ্রু আউট দ্য স্ক্রিন 2i হয়ে যাবে না? তাহলে উইথাউট ইন্টারফারেন্স তুমি যেরকম এক্সপেক্ট করছো 2i ইন্টেন্সিটি থ্রু আউট দ্য স্ক্রিন, সিমিলারলি আমি যদি ব্রাইট অ্যান্ড ডার্ক প্যাটার্নের অ্যাভারেজ নিই, থ্রু আউট দ্য স্ক্রিন 2i হবে। তাহলে এখানে কিন্তু একটা এনার্জি কনজারভেশন আছে অ্যাপারেন্টলি, যেটা হয়তো লাগতে পারে যেখানে এনার্জি ডিস্ট্রয়। তুমি যে বলছো ডার্ক ফ্রিজ, কী করে এনার্জি ডিস্ট্রয় হতে পারে? জাস্ট একটা মানে ওয়েভের সুপারপজিশন হচ্ছে, এখানে কি এমন মানে ফেনোমেনা যে যাতে করে অ্যাবসার্ড এরকম একটা পার্টিকুলার কেস যে এনার্জি ডিক্রিজ করে যাচ্ছে? না, হয় না এরকম, জাস্ট এনার্জি রিডিস্ট্রিবিউশন। তাহলে ইন্টারফারেন্স জাস্ট এনার্জি রিডিস্ট্রিবিউশন বলতে পারি। হলো? তাহলে এই ব্যাপার উপরেও আমরা ইন্টারফারেন্স স্টার্টিংয়ে মানে ইন্টারফারেন্স ইন্ট্রোডাকশান ভিডিওতে যে নিউমেরিক্যালসগুলো করিয়েছিলাম সেই রকমই নিউমেরিক্যালগুলো এখানে প্র্যাকটিস করবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ইন্টেন্সিটি ব্যাপারে একটু বলার দরকার ছিল, ওখানে বলেছিলাম, এখানে আর রিপিট করে দিলাম। এরপরে আমি আসি যে এই যে ডিফারেন্সগুলো বলেছিলাম কোথায় কী পজিশান হয়েছিল সেটার উপর একটু রিপিট করে আরেকবার বলে দিই। তুমি বলছো যে এইটা যদি তোমার ফার্স্ট স্লিট হয় মানে সোর্স 1, আর ওটা যদি সোর্স 2 হয়, উইথ টুইতের কথা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমরা বলছি দুটো সোর্স থেকে যে লাইট যাচ্ছে তারা যখন সুপারপোজ করছে একটা পয়েন্টে, সেইটা ধরো S1 অ্যান্ড S2 সোর্স। ওকে, এটাকে আমি বললাম S1 সোর্স, আর এটা বললাম S2 সোর্স। কোনো পার্টিকুলার পয়েন্টে যখন রিচ করছে ওদের এই যে পাথ ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, সেটা লজিক কি না, এখান থেকে ট্রাভেল করতে গিয়ে কোনো পয়েন্টে আমি বলছি থার্ড ব্রাইটে রিচ করতে গিয়ে এই ওয়েভটা যা ট্রাভেল করলো, এটাকে x1 বলি, এটাকে x2। ডিরেক্ট ডিস্টেন্স বলছি, একদম পাথ ট্রাভেলড, সেইটাকে আমরা বলছি পাথ ডিফারেন্স। মানে এই যে পাথ ডিফারেন্স ডেল এক্স জিনিসটা কি না, x2 এই সাইডে হলে x2 বেশি হবে, এইদিকে প্যাটার্নও সিমিলার ওয়েতে চলতে থাকবে, এইদিকে হলে x1 বেশি হবে, তাহলে x2 আর x1 এর যে ডিফারেন্স সেটা এদিকে হোক সিমিলার প্যাটার্ন চলতে থাকবে বোথ সাইডে। তাহলে এই ডেল এক্স যদি বলি সেটার বেসিসে আমরা সব বলছি পাথ ডিফারেন্স, এটাকেই প্লট করেছি ডেল এক্স বলে। আর এদিকে ফেজ ডিফারেন্সটাকে আমরা বলেছি ফাই বলে। ওকে, পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের করসপন্ডিং পজিশানগুলো এরকম বলেছি। বাই দ্য ওয়ে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে পজিশানগুলো আমরা ডিরাইভ করেছিলাম, যে আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশান বলেছিলাম যে যদি কোনো পয়েন্টে পাথ ডিফারেন্স বলা হয়, কোনো পয়েন্টে পাথ ডিফারেন্স কী করে পাবো বলো তো? না, পাথ ডিফারেন্স কোনো পয়েন্টে আমি যদি বলি সিম্পল, এই পয়েন্টটা ধরে নাও, যেটা এখান থেকে বলছো যে স্ক্রিনের ওপর এটা সেন্ট্রাল লাইন, এখান থেকে কোনো পয়েন্ট ধরে নাও, এই পয়েন্টটা বলছি, এটা ধরে নাও কতটা ডিস্টেন্সে আমি বলছি, এই পয়েন্টটা সাপোজ আমি বললাম y ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন থেকে যদি y ডিস্টেন্সে হয়, তাহলে সেই ডিস্টেন্সে গিয়ে ডেল এক্স যেটা হবে না, ডেল এক্স অ্যাট এ পয়েন্ট ডিস্ট্যান্ট y ফ্রম দ্য সেন্ট্রাল লাইন, পাথ ডিফারেন্স কত হবে বলো? ডেল এক্স ইকুয়ালস টু লিখছি y ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এটা ইম্পর্টেন্ট একটা রিলেশন, বারবার বলেছিলাম। সেই কন্ডিশন থেকে আসে তোমার ব্রাইট ডার্ক কোথায় কী হবে। এবার আমি বলি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ব্রাইটের কন্ডিশন কী বলেছিলাম, ব্রাইটের পজিশনটা কী বলেছিলাম মনে আছে? আমরা yn বলেছিলাম, এটা ভালো করে মনে রাখতে হবে। আরও ইজি করে বলে দেবো, yn কী বলেছিলাম? ডিস্টেন্স অফ nth ব্রাইট। কী বলেছিলাম? ডিস্টেন্স অফ
nth ব্রাইট আগের ভিডিওতে লাস্ট পার্টে ডিসকাস করেছিলাম nth ব্রাইট ফ্রম সেন্ট্রাল ব্রাইট, মানে এইটা যাই ডিসকাস করবো এখান থেকে কত বলেছিলাম না yn বলেছিলাম, yn ইকুয়ালস টু কি লিখেছিলাম n টাইমস অফ ডি ল্যামডা বাই ডি। যদি আমি বলি ডিস্টেন্স অফ nth ডার্ক yn ড্যাশ বলতাম, ড্যাশ দিয়ে ডিনোট করতাম, আর সেটাকে বলতাম 2n-1 ইন্টু ডি ল্যামডা বাই 2d। ফ্রিঞ্জ উইথ কি বলেছিলাম, এই দুটো কন্ডিশন ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রিঞ্জ উইথ সেটাকে আমরা লিখেছিলাম ফ্রিঞ্জ উইথ প্র্যাকটিক্যালি ব্যাপারটা কি না টু সাকসেসিভ সিমিলার পয়েন্টসের সেপারেশন বিটুইন টু সাকসেসিভ ব্রাইট বলতে পারো, সেটাকে বিটা বলছি। সেপারেশন বিটুইন টু সাকসেসিভ ডার্ক বলতে পারো, সেটাকে বিটা বলছি। সেপারেশন বিটুইন টু সাকসেসিভ ব্রাইট অর ডার্ক, এটাকে আমরা ফ্রিঞ্জ উইথ বলছি। মানে এই প্যাটার্নটা কত বেশি কত চওড়ার মানে কত উইথের প্যাটার্ন বলছো। তাহলে ফ্রিঞ্জ উইথ যদি বলি সেটাকে আমরা বিটা ডিরাইভ করেছিলাম, যেটা ডার্কের কন্ডিশন থেকেও করেছি, ব্রাইটের কন্ডিশন থেকেও করেছি, আর যেটার এক্সপ্রেশন হতো কিনা ডি ল্যামডা বাই ডি। ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা থেকে আমি কি বলতাম দেখো যে কোনো nth ব্রাইট ফ্রম সেন্ট্রাল ব্রাইট কতটা ডিস্টেন্স আছে, ঠিক n টাইম অফ বিটা ডিস্টেন্সে। কেন বললাম এই কথাটা ভেবে দেখো, একটা ব্রাইট সেন্ট্রাল ফার্স্ট ব্রাইট কত ডিস্টেন্সে থাকবে একটু ভেবে বলো তো। ফার্স্ট ব্রাইটটা এক্স্যাক্টলি এখান থেকে বিটা ডিস্টেন্সে থাকবে কি থাকবে না, কারণ সেন্ট্রালে কে থাকে, সেন্ট্রালে কে আছে, ব্রাইট আছে। ব্রাইট টু ফার্স্ট ব্রাইট কি হয়, একটা বিটা ডিস্টেন্স, তাহলে ফার্স্ট ব্রাইট ইজ অ্যাট বিটা ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল ব্রাইট, আর সবই আমরা মেজার করি ফ্রম সেন্ট্রাল ব্রাইট। সেকেন্ড ব্রাইট ইজ অ্যাট 2 বিটা ডিস্টেন্স, হ্যাঁ কি না, বুঝতে পারছো। তাহলে nth ব্রাইট উইল বি অ্যাট a distance of n beta from central bright, ক্লিয়ার। তাহলে আমরা অন দ্য স্ক্রিন বলতে পারি যে কোনো ব্রাইটের ডিস্টেন্স nth ব্রাইটের ডিস্টেন্স n বিটা ডিস্টেন্স, ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু ডার্কের কন্ডিশনটা একটু আলাদা। ফার্স্ট ডার্কটা কোথায় আছে না হাফ অ্যামাউন্ট অফ বিটাতে, কেন ব্রাইট টু ব্রাইট হচ্ছে বিটা, ব্রাইট টু ডার্ক হচ্ছে বিটা বাই 2। ব্রাইট টু ব্রাইট যদি বিটা হয়, ব্রাইট টু ডার্ক, ডার্ক টু ব্রাইট, এটা হলে তো কমপ্লিট বিটা, তাহলে হাফ পজিশন না, এটা বিটা বাই 2 ডিস্টেন্সে। ফার্স্টটা বিটা বাই 2, তারপরটা একটা কমপ্লিট বিটা অ্যান্ড হাফ বিটা। ভেবে দেখো সেকেন্ড ডার্কটা কোথায় আছে, সেকেন্ড ডার্ক কোথায় আছে দেখো, এই যে এটা কত বলবো বলো, সেকেন্ড ডার্ক একটা কমপ্লিট বিটা অ্যান্ড হাফ বিটা, 3/2 বিটা অ্যান্ড সো অন। ভ্যালু পুট করে দেখো, এই যে পজিশন অফ nth ডার্ক বললে কি বললে, nth ডার্কের পজিশন বললে 2n-1 ইন্টু ডি ল্যামডা বাই 2d। n ইকুয়ালস টু 1 বসাও, জাস্ট ডি ল্যামডা বাই 2d আসছে, মানে হাফ অফ বিটা, কি বললাম 2n-1 টাইম অফ বিটা বাই 2, হাফ বিটার এইটা টাইম। ফার্স্টটা হবে বিটা বাই 2 ডিস্টেন্সে, তারপর এটা হচ্ছে 3 ইন্টু বিটা বাই 2 ডিস্টেন্সে, 5 ইন্টু বিটা বাই 2 ডিস্টেন্স অ্যান্ড সো অন। ক্লিয়ার হয়ে গেছে। এইটা হলো nth ব্রাইট অ্যান্ড ডার্কের পজিশন ফ্রম সেন্ট্রাল। এবার আমি যদি বলি তোমাকে হঠাৎ করে কিছু একটা বললাম, ধরো আমি বললাম কিছু একটা ক্যালকুলেট করতে বলেছে নিউমেরিক্যালস, আমি যদি বলি তোমাকে বলছে হঠাৎ করে যে কিছু একটা দেওয়া আছে, এক্সাম্পল নিউমেরিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ল্যামডা ইকুয়ালস টু 600 ন্যানোমিটার, ওকে। ক্যাপিটাল ডি জাস্ট বলছি 75 সেন্টিমিটার বা 1 মিটার ধরে নাও, তো 1 মিটার বলছি। স্মল ডি ইজ দ্য সেপারেশন, মনে রাখতে হবে স্মল ডি ইজ দ্য সেপারেশন বিটুইন টু স্লিট সেপারেশন, এটা দিয়ে দিয়েছে 2 মিলিমিটার, ওকে। 2 millimeter, 1 meter. 1 meter, what is 1 meter here? Here D is the separation between slit and screen. Okay. দিয়ে বলছে find the distance between the separation between, but distance of seventh bright from third dark, ফলো করো, 7 ব্রাইট থেকে থার্ড ডার্কের ডিস্টেন্স কত, বা থার্ড ডার্ক থেকে 7 ব্রাইটের ডিস্টেন্স কত। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি স্ক্রিন থেকে 3 বিটা ডিস্টেন্সে আছে কে, সরি 7 বিটা ডিস্টেন্সে কে আছে, 7 বিটা ডিস্টেন্সে কে আছে, 7th ব্রাইট, রাইট না। থার্ড ডার্ক কোথায় আছে একটু ভেবে বলো তো, থার্ড ডার্ক কোথায় থাকে, 3 ইন্টু 2 - 1 ইন্টু বিটা বাই 2। ফলো করো,
6 - 1 5/2 কি বললাম কত ডিস্টেন্সে সেপারেশন কত এইটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে বুঝতে পারছো এরকমভাবে পরপর যদি চলতে থাকে থার্ড ডার্ক ধরো এখানে বললাম থার্ড ডার্ক থেকে বলছে 5 6 অ্যান্ড 7 এর পরেরটা তাহলে এটা কত আসবে বলো ডিফারেন্স কত বলো ডিস্টেন্স আমি যদি বলি তাহলে ডিস্টেন্স আমি যদি ডেল ওয়াই বলি ওয়াই অ্যাক্সিসে যেহেতু ওটা প্লট করেছি ডেল ওয়াই ইকুয়ালস টু জাস্ট বলতে পারি 7 বিটা মাইনাস 5/2 বিটা টার্মে এক্সপ্রেস করলে সুবিধা কেন বলছি দেখো অনেক ওয়েতে করতে পারো তুমি এরকম টার্ম মনে রেখে করতে পারো এটা মাইনাস এটা করে করতে পারো নো ম্যাটার বাট বিটা সবার কাছে ইউজফুল হবে কারণ হচ্ছে এই এক্সপ্রেশনটা খুবই কনভেনশনাল এক্সপ্রেশন ইউজ করতে হয় বারবার অ্যান্ড সেটা টার্মে মনে রাখাটা ইজি যে একটা ইউনিট যেন একটা বেসিক ইউনিট যেন তাহলে আমি বলতে পারি 7 - 5/2 মানে হচ্ছে 3/5 7 সরি 9/2 9/2 বিটা ভ্যালু পুট করবে 9/2 ডি বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই 2d ভ্যালু ইউনিট কনভার্ট করে প্রপার ওয়েতে ইউজ করবে কত আসছে বলো 9/2 2 2 কাটো 9/4 ডি এর ভ্যালু 1 বসাবে ল্যামডা ইকুয়ালস টু 600 ন্যানোমিটার কথাটা মানে হচ্ছে 6 ইন্টু 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ন্যানো মাইনাস 9 বসাবে না বাই 2 ইন্টু ডি ডি 1 মিলিমিটার 2 মিলিমিটার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস মিলিমিটার সরি ডি বসবে জাস্ট ডি বলবে 9 ইন্টু ডি বলছি ডি মানে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভ্যালু পুট করবে যা আসবে সেটা হচ্ছে ডেল ওয়াই অবভিয়াসলি মিটারে ক্যালকুলেট করেছি মিটার ইউনিটে লিখে দেবে ক্লিয়ার হয়ে গেছে এই হচ্ছে পজিশন যে কোনো কিছু হ্যাঁ এটা কিন্তু কম্পালসারিলি ওয়ান অফ দ্য সাইড যদি এখানকার থার্ড ডার্ক এদিকের 7 ব্রাইট হয় তাহলে কন্ডিশন আলাদা ক্লিয়ার হলো কি ব্যাপারটা আমি জাস্ট তোমাকে এক্সাম্পল দিই যদি আমি বলি যে সেপারেশন বিটুইন থার্ড ব্রাইট অন বোথ সাইড সেপারেশন বিটুইন থার্ড ব্রাইট অন বোথ সাইড কি হলো সেন্ট্রাল থেকে থার্ড ব্রাইট কত ডিস্টেন্সে 3 বিটা ডিস্টেন্সে এদিকে থার্ড ব্রাইট কত ডিস্টেন্সে 3 বিটা ডিস্টেন্সে তাহলে বোথ সাইডে হলে প্লাস করতে হবে এক সাইডে হলে মাইনাস করতে হবে যদি আমি বলি থার্ড ডার্ক ওয়ান অফ দ্য সাইডে থার্ড ডার্ক অ্যান্ড অপোজিট সাইডে ফিফথ ব্রাইট থার্ড ডার্ক ইন ওয়ান সাইড ফিফথ ডার্ক ইন আদার সাইড তাহলে সেন্ট্রাল থেকে থার্ড ডার্ক ফিফথ ব্রাইট বললাম ফিফথ ব্রাইট বললে 5 বিটা এদিকে হয়ে গেল এখান থেকে থার্ড ডার্ক কত না 5/2 ইন্টু এক্ষুনি দেখলাম 5/2 ইন্টু বিটা তাহলে দুটোর মধ্যে সেপারেশন কত হলো 5/2 প্লাস 5 অ্যাড করবে যা আসবে ভ্যালু পুট করবে বেরিয়ে গেল ওকে তাহলে আমি বলতে পারি এটা তোমার কিছু নাম মেনশান করলে ওয়ান অফ দ্য সাইডে ধরে নেবে আর যদি তোমাকে মেনশান করে দেয় যে অপোজিট সাইডে তাহলে কিন্তু তোমাকে অপোজিট সাইড কনসিডার করতে হবে তখন প্লাস করতে হবে এটা প্লাস এটা করবো ক্লিয়ার হয়ে গেছে যেটা এরকম বলছিলাম যদি 7th ব্রাইট ওয়ান অফ দ্য সাইডে আর থার্ড ডার্ক ওয়ান অফ দ্য সাইডে তাহলে সেপারেশন কিন্তু 7 বিটা প্লাস 5/2 বিটা ক্লিয়ার হয়ে গেছে চলো ব্যাক করি কোথায় যাচ্ছি না ইন্টারফারেন্সের এই যে কন্ডিশন আমরা বলেছিলাম এই পজিশন আচ্ছা এটা আর কিছু বলার আছে কি ইন্টেন্সিটি বলে দিয়েছি ম্যাক্সিমাম মিনিমাম কত নম্বর আচ্ছা চলো এটা বললাম যখন তাহলে একটা কথা বলে দিই হাইয়েস্ট কতটা সেপারেশন হতে পারে না কত অর্ডার হতে পারে হাইয়েস্ট অ্যাভেলেবল অর্ডার থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি এটা হয় না কখনো প্র্যাকটিক্যালি আমি এতও পাবো না 3টে 4টে 5টা ম্যাক্সিমাম পাবে এই যে অর্ডার বলছি না ব্রাইট ডার্ক বোথ সাইডে যা পাবে সিমেট্রিক্যালি পাবে কিন্তু খুব বেশি পাবে না ওই 4-5 ম্যাক্সিমাম তার বেশি কিন্তু কখনো পাওয়া যায় না সো সেই কারণে আমরা প্র্যাকটিক্যাল ডিসকাশন করছি না থিওরিটিক্যালি বলছি হাইয়েস্ট অর্ডার অফ ব্রাইট বলো ডার্ক বলো অলমোস্ট সেম হবে তোমাদের ব্রাইটেই আসে হাইয়েস্ট অর্ডার অফ ব্রাইট অ্যাকচুয়ালি এখানে বুঝতে গেলে অনেক ব্যাপার স্যাপার আছে কিছু ভাবতে লাগবে না আগে ব্রাইট বলো ব্রাইটের হাইয়েস্ট অর্ডার কত হতে পারে না সিম্পল আমি এরকমভাবে যদি স্ক্রিন থাকে বলি তাহলে একটা জিনিস এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার দিয়ে বলা হয় আমি কি অ্যাঙ্গুলারে করিয়েছি ডিফ্রাকশন অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার বেশি ইউজ হয় ইন্টারফারেন্সও অ্যাঙ্গুলার দিয়ে এক্সপ্লেন করা যায় নো ম্যাটার মানে পাথ ডিফারেন্সের সময় অ্যাঙ্গুলার কীভাবে আশা করি মনে আছে আমি করিয়ে দিয়েছিলাম ইন্টারফারেন্সের সময় আমরা এরকম বলছিলাম এখানে একটা S1 এটা একটা S2 এটাকে আমরা যখন জয়েন করে দিচ্ছি এটাকে ডি বলছি আর পাথ ডিফারেন্সটা এক্স্যাক্টলি এটা হচ্ছে ডেল এক্স পাথ ডিফারেন্স বলেছিলাম আমি বলছি সেন্ট্রাল লাইনের বোর্ডে যদি থিটা অ্যাঙ্গেল করে এটা হয় এটা যদি থিটা হয় মনে আছে আশা করি ডেল এক্স ইকুয়ালস টু লিখেছিলাম ডি ইন্টু সাইন অফ থিটা ডেল এক্স ইকুয়ালস টু ডি ইন্টু সাইন অফ থিটা তাহলে হাইয়েস্ট অর্ডার জন্য হাইয়েস্ট পাথ ডিফারেন্স লাগবে তাহলে আমি বলতে পারি যে ডেল এক্স ম্যাক্সিমাম হলে তখন হাইয়েস্ট অর্ডার ধরে নাও হাইয়েস্ট ম্যাক্সিমাম তাহলে আমি বলবো না এন ম্যাক্সিমাম কত নম্বর অর্ডার ইন্টু ল্যামডা
ডেল এক্স ইকুয়ালস টু কী লেখা হয়, এন ল্যামডা, হাইয়েস্ট অর্ডারের জন্য হাইয়েস্ট পাথ ডিফারেন্স করেসপন্ডিং হাইয়েস্ট অর্ডার। কী পাবো বলো না, এখান থেকে আমি লিখতে পারি ডেল এক্স ইকুয়ালস টু তুমি কত পেতে পারো, ডি ইন্টু সাইন থিটার ভ্যালু কত হতে পারে, না সাইন থিটার ভ্যালু ম্যাক্স টু ম্যাক্স 1 হতে পারে। ওকে, ম্যাক্সিমাম তার থেকে কম হবে, তাহলে সেটা ইকুয়ালস টু কত পাচ্ছি বলো না, হাইয়েস্ট অর্ডার এন ম্যাক্সিমাম ইন্টু ল্যামডা, তাহলে কী পেতে পারি বলো, এন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অর্ডার যদি বলা হয় এন ম্যাক্সিমাম অর্ডার যদি বলা হয় তাহলে ডি বাই ল্যামডা বলতে পারি। ডি বাই ল্যামডা ইজ দ্য ম্যাক্সিমাম অর্ডার, ডি সেপারেশন, আমি আগের কেসে যেরকম দিয়েছিলাম 2 মিলিমিটার ইজ দ্য সেপারেশন অ্যান্ড ওয়েভ লেন্থ ইজ ল্যামডা ইজ 600, ল্যামডা ইজ 600 ন্যানোমিটার, তাহলে অর্ডার কত হবে হাইয়েস্ট, 2 মিলিমিটার মানে 2 × 10⁶, সরি মিলিমিটার মানে -3, আর এখান থেকে তুমি পাবে ল্যামডা 600 ন্যানোমিটার মানে 600 × 10⁻, মিলিমাইক্রো ন্যানো 9, কত আসছে বলো না, 1/3 × 10⁻, এটাকে নিয়ে গেলে 7 আসবে, 3 4 মানে হচ্ছে 1000, 10,000/3 যা আছে, বুঝতে পারছো। 333 মানে আমি 333.3 মানে তার থেকে কম বলবো, 333 হচ্ছে হাইয়েস্ট অর্ডার, যদিও এরকম প্র্যাকটিক্যালি মানে ব্যাপারটা একদম ইললজিক্যাল, কোনো মানেই হয় না, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এরকম আদৌ আসে না, কিন্তু মাথায় রাখতে হবে হাইয়েস্ট অর্ডার বলতে গেলে আমি ম্যাক্সিমাম যতটা করতে পারি, যে এরকমভাবে সোজা যদি চলে যাই তাহলে আমি কী বলতে পারি, অলমোস্ট এরকম লাইনে চলে গেছি না, এইরকম একটা পয়েন্ট আমি যদি একদম সোজা পয়েন্ট বলি তাহলে এইটা সোর্স এটা সোর্স, মাঝখানে সেপারেশন কি অলমোস্ট আমি বলতে পারি না ডি সেপারেশন, এই যে ম্যাক্সিমাম পাথ ডিফারেন্স কত বললে, ডি ম্যাক্স ডেল এক্স ম্যাক্স, বললাম না এরকম সোজাসুজি যদি যাই তাহলে এটা বলতে পারি। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ওকে চলো, এখানে আমরা ইন্টারফারেন্সের বেসিক জিনিসপত্র হয়ে গেল একটা পার্ট। এবার আমরা চলে যাচ্ছি যদি সাস্টেন ইন্টারফারেন্সের কন্ডিশন বলি। সাস্টেন ইন্টারফারেন্স বলতে কি না, ক্লিয়ারলি ভিজিবল, কনস্ট্যান্টলি স্টে করছে এরকম টাইপের ব্যাপার, যেটাকে আমরা বলি কি ডিস্টিংগুইশেবল ইন্টারফারেন্স প্যাটার্ন। ক্লিয়ারলি ভিজিবল হতে গেলে কী কী প্যাটার্ন, আচ্ছা একটা জিনিস বলো, বিটার যে এক্সপ্রেশন বলে, বিটা বলতে কি বুঝলাম না, বিটা বলতে একটা জিনিস বুঝলাম, ওই যে প্যাটার্নগুলো দেখলাম না, ওই প্যাটার্নটা কত চওড়া চওড়া, কত বেশি সেপারেটেড সেই জিনিসটা বলছি। তাহলে আমি যদি প্যাটার্ন বলি, ফ্রিঞ্জ উইথ ওই জিনিসটাই বোঝাচ্ছে যে একটা প্যাটার্ন কত চওড়া, কত গ্যাপে গ্যাপে আছে, এইটা একটা থেকে আরেকটা গ্যাপ কতটা, একটা থেকে আরেকটা গ্যাপ কতটা, সেটাকে বলছি বিটা, এটাকে বলছি বিটা। বিটার এক্সপ্রেশন কি লিখলে না, বিটা বলতে ডি ইন্টু ল্যামডা বাই ডি, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে তাহলে, ফ্রিঞ্জ উইথ মানে এই যে প্যাটার্নগুলোকে আরও চড়া চড়া করলে তোমার দেখতে একটু ইজি লাগবে। আচ্ছা বলে তো দিয়েছিলাম না ডার্ক ফ্রিঞ্জ কীরকম, ব্রাইট ফ্রিঞ্জ কীরকম হয় না, হ্যাঁ বলে দিয়েছিলাম, আশা করি যে স্ক্রিনের উপর তোমার দেখতে কীরকম লাগবে, জাস্ট এরকম স্ট্রিপ, জাস্ট লাইক স্ট্রিপ, এরকম একটা ব্রাইট একটা ডার্ক, একটা ব্রাইট একটা ডার্ক, একটা ব্রাইট একটা ডার্ক। তাহলে আমরা কি বলেছিলাম, এটা যদি ডার্ক হয় নেক্সটটা ব্রাইট হবে, তারপর এটা ডার্ক, তারপরে ব্রাইট হবে, আবার একটা ব্রাইট, অল্টারনেটিভলি ব্রাইট অ্যান্ড ডার্ক, ব্রাইট অ্যান্ড ডার্ক, ব্রাইট অ্যান্ড ডার্ক। তো এই যে এগুলো একটু মোটা মোটা হবে, দেখতে একটু ভালো লাগবে, একটু ডার্ক লাগবে, পরটা একটু ব্রাইট, এটা স্প্রেড করবে, একটু চওড়া চওড়া লাগবে, যত আমি বিটা বেশি হবে, বিটা এই জিনিসটাই ডিনোট করছে যে একটা থেকে পরেরটা কতটা, এটাকে বিটা বলেছিলাম। তাহলে এই বিটা বেশি করার জন্য আমি বলবো বিটা উইল বি প্রপোর্শনাল টু ক্যাপিটাল ডি, মানে স্ক্রিনটাকে যত দূরে নিয়ে যেতে পারবে, স্লিট থেকে সোর্স থেকে যত দূরে স্ক্রিন নিয়ে যাবে তত বেটার, ফার্স্ট ফ্যাক্টর বললাম। সেকেন্ড ফ্যাক্টর ডিপেন্ডেন্স বলছি, বিটা বাড়ানোর ওয়ে, বিটাগুলো চওড়া করার জন্য বিটা প্রপোর্শনাল টু 1/d বলতে পারি কি পারি না, হ্যাঁ পারি, সেপারেশন বিটুইন টু স্লিটস যত ডিক্রিজ করাবো, অ্যান্ড বিটা প্রপোর্শনাল টু ল্যামডা বললাম। থার্ড ফ্যাক্টর বলছি বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, এইটা একটা ফ্যাক্টর বলেছিলাম যে ওয়েভলেন্থ যত বেশি ইউজ করবো, যেই কারণে আমরা বলতে পারি রেড কালারের রেসপেক্টে, রেড কালারে যদি বলা হয় এক্সপেরিমেন্টাল পুরো সেট আপ সব সেম রেখে আমি রেড কালার দিয়ে এক্সপেরিমেন্ট করলাম, ভায়োলেট কালার দিয়ে এক্সপেরিমেন্ট করলাম, রেড কালারে যে ওয়েভলেন্থ বলবো তার জন্য বিটা বেশি হওয়া উচিত না, রেড কালারের ওয়েভলেন্থ বেশি, ভায়োলেট কালার, রেডের ওয়েভলেন্থ অলমোস্ট আমি যদি ধরে নিই তাহলে ল্যামডা অফ রেড যদি বলো এটা মোটামুটি 600 না 700 মতো ধরো, 700 ন্যানোমিটার, আর সেইখানে ল্যামডা অফ ভায়োলেট যদি বলো 400 ন্যানোমিটার মতো অ্যাপ্রক্সিমেটলি। তাহলে বুঝতেই পারছো কতটা ডিফারেন্স, তাহলে হিউজ ডিফারেন্স আসবে না, 4 × 7 টাইপ মানে 4:7 রেশিওতে ফ্রিঞ্জ উইথ আস, বাকি ফ্যাক্টর যদি সেম থাকে, সেম সেট আপে যদি আমি রেড কালার অফ লাইট দিয়ে এক্সপেরিমেন্টটা করে ফেলি, তারপরে ভায়োলেট কালার দিয়ে এক্সপেরিমেন্ট করি, তাহলে কিন্তু ডিফারেন্সটা এরকম আসবে যে একটার জন্য যা উইথ তার রেসপেক্টে 7 টাইম মানে 4/7 বা 7/4 টাইম, মানে 4:7 রেশিওতে উইথটা ডিফার করবে।
তাহলে এই যে উইথের ডিফারেন্স আসছে ডিউ টু ডিফারেন্ট কালার, সেটা ওয়াইজ না ফ্রিঞ্জ ভিজিবিলিটি ডিফার করবে। আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম এটা হলো, আচ্ছা অনেকগুলো টপিক মাথায় আসছে, সব গুলিয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে এটা একটা উপর একটা চেপে যাচ্ছে। তাহলে ফ্রিঞ্জ উইথ যেটা বললাম সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কীভাবে ডিপেন্ড করে বলে দিলাম। আচ্ছা এইখানে আমি বললাম ডিফারেন্ট কালার অফ লাইট ইউজ করলে কিন্তু ডিফারেন্ট উইথের ফ্রিঞ্জ পাবে। ওকে, এইটা একটা কোশ্চেন পুরনো আগে আসতো যে যদি আমাদের সময় এক্সামে খুব এটা ফেস মানে শুনেছি যে খুব ইন্টারেস্টিং, মানে খুব আনসার্টেন একটা কোশ্চেন এটা, যে পুরো সেট আপ ওয়াইডিএসি সেট আপটাকে যদি ওয়াটার, প্রবাবলি আমি এটা এক্সপ্লেন করে দিয়েছি, ওয়াটারে ইমার্স করে দিই, আগের ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি প্রবাবলি। ওয়াটার ইমার্স করে দিই তাহলে কী চেঞ্জ হবে না, ওয়াটার ইমার্স করা মানে ওয়েভলেন্থ চেঞ্জ হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়া মানে ওয়েভলেন্থ ডিক্রিজ করবে, লাইটের স্পিড যেরকম ওয়েভলেন্থ সেরকম, লাইটের স্পিড ডিক্রিজ করা মানে ওয়েভলেন্থ ডিক্রিজ মানে যেই সেট আপে যেই এক্সপেরিমেন্ট যেভাবে করেছিল তাতে ফ্রিঞ্জ উইথ যেরকম ছিল তার থেকে উইথটা কমে যাবে, ফ্রিঞ্জ উইথটা কম লাগবে, একটু সরু স্ট্রিপ লাগবে। ওকে, এইখানেই আসছে হোয়াইট কালার লাইট দিয়ে যদি এক্সপেরিমেন্টটা করি তাহলে কেমন হবে। হোয়াইট কালার লাইট দিয়ে করলে প্রবলেম কোথায়, ফার্স্টে বলি, ইফ উইল ইউজ হোয়াইট লাইট ইন ওয়াইডিএসি হোয়াট উইল ওকার বলতে বেসিক্যালি হোয়াট প্রবলেম উইল অ্যারাইজেস, কি প্রবলেম হবে। ফার্স্টে আমি যদি বলি যে হোয়াইট কালার বলতে কি বোঝো, আর তাহলে এক্সপেরিমেন্ট কি করা হয়, আমি বারবার বলেছি মোনোক্রোমেটিক লাইট ছাড়া হবে না। মোনোক্রোমেটিক না হলে যদি হোয়াইট কালার লাইট ইউজ করি তাহলে প্রবলেমটা কী হবে সেটা একটু ডিটেল ডিসকাস করছি। তার আগে বলি হোয়াইট কালার কম্বিনেশন অফ 7 কম্পাউন্ড কালার, জানো তো এটা নিশ্চয়ই ওয়াইডিএসিতে করার সময়। তার আগে আমি বলি হোয়াইট কালার ভিবজিওর VIBGYOR এই কম্পাউন্ড কালার, এর ওয়েভলেন্থ আমি বলছি 400 ন্যানোমিটার বা 4000 অ্যাংস্ট্রম, এর ওয়েভলেন্থ বলছি 7000 অ্যাংস্ট্রম। ওকে, মাঝামাঝি প্রত্যেকটা এর ইন্টারমিডিয়েট থাকবে। এখন কথাটা হচ্ছে এই ওয়েভলেন্থ রেঞ্জে ডিফারেন্ট কালারগুলো যখন ইউজ করছি না, আলাদা আলাদা প্যাটার্ন পাবো না। সিম্পল ভাবো যে তোমাকে যদি আমি বলি একসঙ্গে অনেক কটা কালার দিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকের প্যাটার্নে উইথটা ডিফারেন্ট হয় না। তুমি রেড কালারে যে প্যাটার্নগুলো পাবে সেগুলো একটু চড়া, ভায়োলেট কালারে যে প্যাটার্ন পাবে সেটা একটু সরু হবে। অ্যাট এ টাইম হচ্ছে না, প্রত্যেকটা কম্পোনেন্ট কালার প্রেজেন্ট আছে। যদি হোয়াইট কালার বলি ইউনিফর্ম মিক্সচার অফ অল কম্পোনেন্ট কালার্স, তাহলে সেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট কালার্সের জন্য আমি বলতে পারি যে আলাদা আলাদা প্যাটার্ন ক্রিয়েট হবে, বাট সেই প্যাটার্নটা কোথায় কীরকম লোকেটেড হবে সেটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। চল আমরা যেটা এখন বলতে যাচ্ছি, আমি এই সেট আপটাকে একটু ঘোরাবো যাতে একটু ফিল হয়, মানে বোঝাতে একটু সুবিধা হয়। হোয়াইট কালার অফ লাইট ইউজ করলে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কী প্রবলেম হয়, কী স্পেশালিটি দেখতে পাবে, কি হবে পুরো প্যাটার্নে, কি হবে প্রবলেম হোক যাই হোক কি হবে আলটিমেট আমি বলছি। শোনো, ওয়াইডিএসিতে আমি ভার্টিক্যাল দেখাচ্ছি, ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করো, একটু রিভার্স হয়ে যেতে ভাবো। যদি এটা S1 হয়, এটা যদি S2 হয়, এইটা হচ্ছে স্লিটের প্লেন, এখানে S1 এটা S2 আছে, রাইট। এইখান থেকে যে সিমেট্রিক লাইনটা যাবে এইখানে তোমার সেন্ট্রাল ব্রাইট হয় না, দেখতে পাচ্ছ, এখান থেকে S1-এ আচ্ছা, এটাকে আমরা সেন্টার বলেছি, একদম সেন্ট্রাল পয়েন্ট, যেখানে কিনা S1 থেকে S2 থেকে ইকুয়াল ডিস্টেন্ট। তাহলে আমি বলতে পারি এই পয়েন্টে ব্রাইট স্পট ক্রিয়েট হয়, কেন, পাথ ডিফারেন্স। আচ্ছা একটা জিনিস বলো, ব্রাইটের কন্ডিশন কি না, ব্রাইট হওয়ার কন্ডিশন হচ্ছে পাথ ডিফারেন্স উইল বি জাস্ট 0 ল্যামডা 2 ল্যামডা অ্যান্ড সো অন n ল্যামডা যেটাকে বলে, কিন্তু 0 কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা জিনিস বলো, আচ্ছা এটা কি কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে কনফিউশন যখন হবে একটু ছেড়ে দাও, ওইদিকে এতক্ষণ ডিসকাস করেছি যখন ওই রকমই ডিসকাস করি। তুমি সেন্ট্রাল ব্রাইট বলছো S1 S2, সেন্ট্রাল লাইন এটা যদি সেন্ট্রাল লাইন হয় আমি বলতে পারি সেন্ট্রাল স্পটে কি হচ্ছে না, এই পয়েন্টে আসতে দুটো জায়গা থেকে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, সো পাথ ডিফারেন্স 0, del x ইকুয়ালস টু এখানে 0। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে এখানে ফার্স্ট ব্রাইট, রাইট, সেন্ট্রাল ব্রাইট যেটাকে 0b বলছো, সেন্ট্রাল ব্রাইট। এরপরে বলো ল্যামডা, যেখানে ডার্কের কন্ডিশন পরে আসছি, আগে ব্রাইট তো ক্লিয়ার করো। ডার্কের কন্ডিশন যেখানে বলছি, যেখানে কিনা বলছো ফার্স্ট ব্রাইট
ডার্কের কন্ডিশন পরে আসছে, আগে ফার্স্ট ব্রাইটের কথা বলো। ধরে নাও ফার্স্ট ব্রাইটে বলো 1b, পাথ ডিফারেন্স কত বলো? ডেল এক্স ইকুয়ালস টু যদি ল্যামডা করতে পারি তাহলে বলবো 1b। কিন্তু একটা জিনিস ফিল করে দেখো যে ল্যামডা পাথ ডিফারেন্স কতটা। তুমি বলবে কি কালারের লাইট ইউজ করছো? আমি বলবো রেড কালার, না ভায়োলেট কালার, গ্রিন কালার। আরে কোন কালার ইউজ করছো? তাহলে আমি যদি বলি আমার লাইট ইউজ হচ্ছে অনেক কটা, তাহলে তো কনফিউশনে পড়ে যাবে না? যদি আমি বলি যে পাথ ডিফারেন্স আমার লাগবে কত, ল্যামডা, তুমি জানো নিশ্চয়ই এই জায়গায় কোনো পাথের ডিফারেন্স ছিল না, তাহলে এই জায়গায় পাথের ডিফারেন্স পরপর আমি যত যাব তত বাড়তে থাকবে না? যত আমি উপরের দিকে উঠবো তত পাথের ডিফারেন্স বাড়তে থাকবে। কি বললাম? যত উপরের দিকে উঠবো তত পাথের ডিফারেন্স বাড়তে থাকবে। তাহলে আমি সিম্পল লজিক তোমাকে বোঝানোর, একটু ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করি যে পাথ ডিফারেন্সটা ধরে নাও এই পয়েন্টে রিচ করতে তোমার পাথের ডিফারেন্স হয়েছে, জাস্ট অ্যাজিউম করো 100 ন্যানোমিটার, সব ন্যানোমিটার বলছি। এটা কত 200, এটা কত 300, এটা কত 400, এটা কত 500, এটা কত বললাম 600। বুঝতেই পারছো যত এখান থেকে সরবো তত পাথের ডিফারেন্স ক্রিয়েট হবে বেশি বেশি করে। 600, 700, এটা কত বললাম 800, 900, 1000, সবই আমি বলছি ন্যানোমিটারে, সবই ন্যানোমিটার অর্ডারে বলছি, সবই ন্যানোমিটারে বলছি, এনএম। তাহলে এগুলো কি লিখছি? সব ডেল এক্স পাথ ডিফারেন্স, মানে এই পয়েন্ট থেকে ট্রাভেল করে যেখানে রিচ করবে সেই পয়েন্টটাতে পাথের যে ডিফারেন্স। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, জিরো ডিফারেন্স কোথায়? এখানে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি রেড কালারের সেন্ট্রাল ব্রাইট কোথায় হবে? জিরো পাথ ডিফারেন্স। তোমাকে যদি বলি ভায়োলেট কালারের সেন্ট্রাল ব্রাইট কোথায় হবে? তুমি বলবে জিরো পাথ ডিফারেন্স। আমি বললাম রেড কালারের ফার্স্ট ব্রাইট কোথায় হবে? তুমি বললে 700 ন্যানোমিটার পাথ ডিফারেন্স। ভালো করে শোনো কথাটা, ল্যামডা ফর রেড বললাম 700 ন্যানোমিটার, ওকে, যেটা 7000 অ্যাংস্ট্রম বলছো। ল্যামডা ফর ভায়োলেট বলছি অনলি 400 ন্যানোমিটার। ডিফারেন্সটা দেখো। তাহলে তোমাকে যদি বলি ফার্স্ট ব্রাইট ফর ভায়োলেট কালার, তুমি বলবে ভায়োলেটের ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার, তাহলে 400 ন্যানোমিটার যেখানে পাথ ডিফারেন্স সেইখানেই এক্স্যাক্টলি ফার্স্ট ব্রাইট ফর ভায়োলেট প্রডিউস হবে। তুমি বললে আমাকে কত দূর যেতে হবে, তাহলে স্পটটা আমাকে বলে দাও তো একটু। আমি বললাম 400, এটা 100, 200, 300, আর এখানে গেলে পেয়ে যাবে। তাহলে এই পয়েন্টে গেলেই কিন্তু ভায়োলেট ডার্ক বানিয়ে দিল, ভায়োলেটের ফার্স্ট ব্রাইট বানিয়ে গেল। কার? এটাকে আমি বললাম ফার্স্ট ব্রাইট ফর ভায়োলেট। হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে? তুমি বললে রেড কালারের লাইট, তুমি বললে রেড কালারের ফার্স্ট ব্রাইট কোথায় হবে? আমি বললাম রেড কালারের ওয়েভলেন্থ 700 ন্যানোমিটার, 700 যেখানে পাবো সেখানেই পেয়ে যাবো। তুমি বললে 700 কোথায় আছে? এইখানে, এত দূর। এইখানে আমি বললাম ফার্স্ট ব্রাইট ফর রেড। ক্লিয়ার হলো কি হলো না বলো? ক্লিয়ার হলো কি হলো না? তাহলে আমি বলতে পারি রেড কালারের যদি সব কিছু প্যাটার্ন করতে হয়, ওয়েভলেন্থের ডিফারেন্স, ডাবল ওয়েভলেন্থের ডিফারেন্স, তাহলে অনেক বেশি হবে না অ্যাজ কম্পেয়ার টু ভায়োলেট কালার বা আদার কালার। আমি তো আরও কম্পাউন্ড কালার, মাথা খারাপ হয়ে যাবে এখানে মাঝে কতজন প্রেজেন্ট আছে। তাহলে আমি বলতে পারি না যে রেড কালার ইউজ করলে এইখানে যদি ব্রাইট হয়, ভায়োলেট কালারের ব্রাইট এখানে হয়ে যাচ্ছে। বাট একটা জিনিস মাথায় রাখো, আমি যদি পাথ ডিফারেন্স ফর সেন্ট্রাল ব্রাইট বলি অল কালার্স অফ লাইটের জন্য জাস্ট জিরো, তাহলে সেখানে কিন্তু রেড, ভায়োলেট, গ্রিন, ইয়েলো, ইন্ডিগো, যা কালার জানো তুমি, মানে 7 কম্পাউন্ড কালার যেগুলো, সবগুলোই এখানে একসাথে ব্রাইট ফর্ম করবে। সবগুলোর ব্রাইট এখানে একসাথে ফর্ম করবে। কি বলতে পারি? সবকটা কালারের ব্রাইট যদি এক জায়গায় হয় কি লাগবে? মানে সবকটা কালার ওইখানেই আছে, কি হবে? আবার হোয়াইট স্পট ক্রিয়েট হবে। তাহলে আমি কি বলতে পারি? এইটুকু কনফার্ম হয়েছে যে যদি ইফ উই ইউজ হোয়াইট কালার অফ লাইট ফর YDAC, the central bright will be white. কেন? কারণ central, at the position of central bright, all colors of light will form the central bright. Central bright for all component colors will be formed at the same position, that is at the central point. So
the color of the central bright will be white. But for any other order of bright, the position for different color, position of any other bright for different color of light will be at different position. ক্লিয়ার হলো কি? প্রত্যেকটা কালারের জন্য আলাদা পজিশন, কারণ রেড কালারের জন্য একরকম পজিশন, রেড কালারের জন্য ওয়েভ লেন্থের ফেজের পাথের ডিফারেন্স লাগবে 700। ওয়েভ লেন্থ বললাম ঠিক আছে, ওয়ান ওয়েভ লেন্থ, বাট ওয়ান ওয়েভ লেন্থটা কতটা? 700। ভায়োলেট কালারের জন্য 400, তাহলে ডিফার করলো না পজিশনটা। আমি বললাম বেশি পাথ ডিফারেন্স পেতে গেলে বেশি দূরে যেতে হবে, তো সেই ওয়াইজ। আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, আমি যেখানে এই জিনিসটা বলছিলাম না, এক্ষুনি একটু জিনিস আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তুমি যেখানে 800 বললে না, বলো আমি যদি সেকেন্ড ব্রাইটের কথা বলতাম, বলো সেকেন্ড ব্রাইট কোথায় হবে? সেকেন্ড ব্রাইট কোথায় হবে? বলো সেকেন্ড ব্রাইট কোথায় হবে? সেকেন্ড ব্রাইট যদি আমি ভায়োলেটে চাই, ভায়োলেটের সেকেন্ড ব্রাইট বলবো, ভায়োলেটের জন্য সেকেন্ড ব্রাইট বলবো ডাবল ল্যামডা না, সেকেন্ড ব্রাইট মানে 2 ল্যামডা, কিন্তু ভায়োলেটের ওয়েভলেন্থ কত বলেছো? 400, 800 ন্যানোমিটার হলে হয়ে যাবে, হবে কি হবে না? সেকেন্ড ব্রাইট ফর রেড যদি আমি বলি, রেডের যদি সেকেন্ড ব্রাইটে ডিসকাশন করি, তাহলে তুমি বলবে ডাবল ওয়েভলেন্থ, রেডের ওয়েভলেন্থ তুমি বলেছো 700, তো 1400 ন্যানোমিটার লাগবে রেডের জন্য, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস ক্লিয়ার করো, আমি যদি সেকেন্ড ব্রাইটের কথা বলি, এইখানে হলো সেকেন্ড ব্রাইট ফর রেড কালার, রেড কালারের সেকেন্ড ব্রাইট এখানে, এখানে হলো সেকেন্ড ব্রাইট, রেড দেখেই বোঝা যাচ্ছে, কালার দেখে মানে ইঙ্কের কালার দেখো। আমি 800-এই বললাম, 800-এ বললাম, সরি 800-এই বললাম সেকেন্ড ব্রাইট হয়ে গেছে কার? 800-এই বললাম সেকেন্ড ব্রাইট ফর ভায়োলেট, দেখে কালার দেখে বোঝো কি সিচুয়েশন হলো বলো তো? সব গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল বলতে ব্যাপারটা কীরকম, প্যাটার্ন যদি আমি ড্র করি তাহলে ক্লিয়ার হবে। প্যাটার্নটা যদি ড্র করি কার, আচ্ছা ডার্কের কন্ডিশন বলো, ভায়োলেটের ডার্ক কোথায় হবে? 400 জিরোর মাঝে, ভায়োলেটের ডার্ক 350-তে, সরি 200-এ, ভায়োলেটের ডার্ক 250-তে। আরে ইয়ার, ক্লিয়ার হয়েছে কি? এটা হলো ভায়োলেটের প্যাটার্ন, এটা হলো ভায়োলেটের প্যাটার্ন। 800-এ হয়েছে, আবার একটা 1200 হবে, মানে এরকম ভাবে। ক্লিয়ার হয়েছে? এখন বুঝতে পারছো আশা করি, আর আমি লিখছি না, মুছেছি। তুমি এবার বলো রেডের প্যাটার্ন ড্র করবে, রেডের প্যাটার্ন কোথায় হবে বলো? রেডের ফার্স্ট ব্রাইট কোথায় হবে বলো? রেডের ফার্স্ট ব্রাইট কোথায় হবে? রেডের ফার্স্ট ব্রাইট দেখতে পাচ্ছ, ফার্স্ট অ্যারো 700-এ, রেডের ফার্স্ট ব্রাইট এখানে হবে 350-তে, ফার্স্ট ডার্ক হবে, হাফ ওয়েভ লেন্থ ডিফারেন্সে, এটা মোটামুটি তোমার এইসব জায়গার কথা। ফিল করার চেষ্টা করো, সব পজিশন মিসম্যাচ হলো না? কি হলো না, ভায়োলেট রেড সেন্ট্রালে মিলেছে, কিন্তু তারপরে যেইখানে মোটামুটি দেখো যে রেডের ডার্ক হচ্ছে, সেইখানেই ভায়োলেটের ব্রাইট হয়ে গেছে। যেইখানে অলমোস্ট সেকেন্ড ডার্ক করে ফেলেছে, সেকেন্ড ব্রাইট করে ফেলেছে ভায়োলেট কালার, সেইখানে ফার্স্ট ব্রাইট হচ্ছে সবে রেডের। তাহলে পুরো ব্যাপারটা মিসম্যাচ হয়ে যাবে না? আরও কত কম্পোনেন্ট কালার প্রেজেন্ট থাকবে, সবারই ডিফারেন্ট অর্ডার অ্যান্ড ডিফারেন্ট প্যাটার্ন, মানে ব্রাইট ডার্ক কত নম্বর সব মিসম্যাচ হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হলো কি? তাহলে এখানে আমি বলতে পারি যে ফর হায়ার অর্ডার সেন্ট্রাল ছাড়া ফর এনি আদার অর্ডার বলতে পারি ব্রাইট অ্যান্ড ডার্ক ফর ডিফারেন্ট কালার উইল বি মিসম্যাচ।
হোয়াইট কালার লাইট। এই কারণে আমরা বলতে পারি যে হোয়াইট কালার লাইট দিয়ে যদি ইন্টারফারেন্স ওয়াইডিএসি করি তাহলে পুরো ব্যাপারটা কিন্তু হ্যাপাজার একটা প্যাটার্ন ক্রিয়েট হবে, কোনো সিকোয়েন্স থাকবে না কোনটা, মানে কোথাও হয়তো এরকম সিচুয়েশন হবে কোথাও হয়তো ডার্কই পাবে না। আমি তো জাস্ট দুটো কালার বলেছি, আরও কম্পোনেন্ট কালারগুলো নাও, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের জন্য সব জায়গা জুড়ে কন্টিনিউয়াস ইলুমিনেশন হবে, কালার থাকবে বাট কোনো ডার্ক পজিশন থাকবে না। কারোর হয়তো এখানে রেডে ডার্ক বলছো, সেখানে অন্য কেউ এসে ব্রাইট করে দিয়ে গেছে, ইয়েলো ব্রাইট করে দিয়ে গেছে, তো পুরো স্ক্রিন জুড়ে কন্টিনিউয়াস লাইট পাবে, কোথাও ডার্ক স্পট পাবে না, কোথাও ডার্ক স্পট থাকবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেন্ট্রাল ব্রাইট উইল বি হোয়াইট। ক্লিয়ার হয়ে গেছে? এই হচ্ছে হোয়াইট লাইটের ডিসকাশন। হোয়াইট লাইট ইউজ করলে কি প্রবলেম হবে, কি প্রবলেম হবে মিনস প্যাটার্নের কি স্পেশালিটি আসবে সেটা আমরা বললাম। ওকে, এইখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি যদি এই কালার বা দুটো লাইট বলতাম, ভালো করে শোনো, আমি বলছি এইটা তো মিসম্যাচ হলো, ফার্স্টটা ম্যাচ করেছিল তারপরে আর কারোর সাথে মিলছে না, দেখো এর সাথে আমি মিলেছি কি প্রপারলি, না প্রপারলি মিলেছে বলতে পারবো না, তাহলে এরকমভাবে মিসম্যাচ চলতে থাকবে, কিন্তু একটা টাইমে গিয়ে মিলবে। তাহলে আমি বলছি ফাইন্ড দ্য অর্ডার, সাপোজ বলছি এই দুটো কালার, এটা রেড কালার অ্যান্ড ভায়োলেট কালার, বলছে ফাইন্ড দ্য অর্ডার, ফাইন্ড দ্য অর্ডার of maxima for each color, for R and V, red and violet color. Okay, find the order of maxima for red and violet color. For which they will form at the same position, they will coincide on screen ফার্স্ট টাইম তারা মিট করবে, এরকম একটা কন্ডিশন বলো। তাহলে একটা জিনিস আমি বলি, তুমি যদি পজিশন বলতে পারো যে কোনো ব্রাইটের সাথে ওর ব্রাইট, কি বললাম, ফাইন্ড দ্য অর্ডার অফ ম্যাক্সিমা, কত অর্ডার ম্যাক্সিমা বলছি, রেডের অ্যান্ড ভায়োলেটের, অবভিয়াসলি ডিফারেন্ট অর্ডার হবে, কারোর অর্ডারের সাথে কারোর অর্ডার ম্যাচ করবে না, তাহলে দুটো কালারের ম্যাক্সিমা কত নম্বর ম্যাক্সিমার সাথে কত নম্বর ম্যাক্সিমা মিট করবে ফার্স্ট টাইম, এই তো মিসম্যাচ একটা জিরোতে হলো না, তারপরে ফার্স্ট টাইম আফটার সেন্ট্রাল ম্যাক্সিমা কত নম্বর অর্ডারে ওরা ম্যাচ করবে। তাহলে এক্স্যাক্টলি এই ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে আমাকে বলতে হবে যে কোন ডিস্টেন্সে থাকে, না আমি বলতে পারি যদি আমি ধরে নিই লেট এমএথ, এটা বললাম এমএথ বলছো রেডের ব্রাইট, এমএথ রেড ব্রাইট কোইনসাইডস উইথ nth ডার্ক ফ্রিঞ্জ ভায়োলেট ব্রাইট, কি বললাম বুঝতে পারলে, mth রেড ব্রাইটের সাথে nth ভায়োলেট ব্রাইট মিট করছে, কন্ডিশন বলো। তাহলে আমি বলতে পারি মিট করা বলতে একই পজিশনে ফর্ম হওয়া, তাহলে আমি ওয়াইটা কত বলবো বলো, ওয়াইটা যদি ভায়োলেট কালারের জন্য লিখি, ওয়াইটা যদি ভায়োলেট কালারের জন্য যদি লিখি, ওয়াইটা রেড কালারের জন্য লিখি, রেড কালার বলছে ওয়াই উইল বি কত, রেড কালারের রেসপেক্টে mth বলছো, তাহলে m ইন্টু বিটা ফর রেড, আমরা জানি যে ডিস্টেন্স অফ এনি অর্ডার ব্রাইট ফ্রম সেন্ট্রাল ব্রাইট ইজ যত অর্ডার বলছো ইন্টু বিটা। আচ্ছা যদি ভায়োলেট কালার দিয়ে করতো, ভায়োলেট কালার বলছে যে যত নম্বর অর্ডার বলছো তত বিটা, একই কথা বলছি, nth অফ বিটা ফর ভায়োলেট। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি একই পজিশন বলছো যে যেই ডিস্টেন্সে ফ্রম সেন্ট্রাল, রেডেরও তাই ওটারও তাই, শুধু নাম্বারটা ডিফার করেছে, ডিফারেন্ট অর্ডার ম্যাচ করেছে। এবার আমি তোমাকে দেখাই এটার জন্য যদি লিখি, তাহলে এম কি লিখছো বলো, না এম, আচ্ছা এটা লিখে দিই, n টাইম অফ বিটা ইকুয়ালস টু কি লিখেছো, ডি ইন্টু ল্যামডা ফর ভায়োলেট বলছো না, বাই স্মল ডি, এটা কি লিখেছো বলো। রেডের জন্য কি লিখবে, রেডের জন্য বলছো এম ইন্টু ডি ল্যামডা ফর রেড বাই স্মল ডি, ডি অ্যান্ড ডি এক্সপেরিমেন্টাল সেট আপ কনস্ট্যান্ট কেটে যাবে, তাহলে আমি বলতে পারি না যে এম ইন্টু ল্যামডা ফর রেড ইকুয়ালস টু বলতে পারি
এম ইন্টু ল্যামডা ফর রেড ইকুয়ালস টু আমি লিখতে পারি কি এন ইন্টু ল্যামডা ফর ভায়োলেট। এই হচ্ছে কন্ডিশন। দ্যাট ইজ আমি বলতে পারি এম বাই এন, রেড আমি ডিস্টিংগুইশ করে রাখি পুরো ব্যাপারটা। এম রেডের ইকুয়ালস টু কী লিখবো বলো বলো, প্রোডাক্ট করবে না, ল্যামডা ফর ভায়োলেট, ল্যামডা ফর ভায়োলেট। আর রেডের জন্য কী লিখবো বলো, এন, বলো ল্যামডা ফর রেড কি দাঁড়ালো, ল্যামডা ফর ভায়োলেট লিখেছো 400 আর এটা বলছো 700, কি দাঁড়ালো 4:7। তার মানে আমি বলতে পারি বলো অর্ডার বলতে ফাইনালি লেট নয়, আমি রেজাল্ট লিখছি যে কী লিখবো কার বলো, রেডের কত নম্বর, রেডের 4 নম্বরই কাজ হয়ে যাবে, কারণ ওর বেশি চওড়া চওড়া না, 4খানা রেড জুড়ে যা হবে 7খানা ভায়োলেট জুড়ে তাই হবে। কি বলবো, এনের ভ্যালু কত হয়েছে 7 না? সবসময় এই কথাটা প্র্যাকটিক্যালি খেয়াল রাখতে হবে যে ভায়োলেট কালার সরু সরু হবে না, ভায়োলেটের ওয়েভলেন্থ কম, প্যাটার্নগুলো উইক হবে, মানে থিকনেসে কম হবে। থিকনেস কম মানে কি বলবো, প্যাটার্নের থিকনেস যদি কম হয় কী হবে বলো, প্যাটার্নের থিকনেস কম হওয়া মানে এটা মিন করছে যে প্যাটার্ন থিকনেস কম মানে হচ্ছে বেশি নাম্বার অফ ফ্রিঞ্জ জুড়ে যেই জায়গায় যাবে, রেডের ওয়েভলেন্থ বেশি তো প্যাটার্ন উইথ বেশি, ফ্রিঞ্জ উইথ বেশি, তো একই জায়গায় পৌঁছাতে অনেক কম নাম্বারের প্যাটার্ন জুড়ে কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? ওকে, তাহলে আমি এইটা শুধু নয়, এটা তো আমি রেশিও বললাম, তাহলে এটা বলতে পারি না 8:14, 12:21, সো অন। তাহলে কি বললাম, ফার্স্ট কার সাথে কার মিট করলো বলো, 0তে দুজন মিট করলো, দুটো কালারের সেন্ট্রাল মিট করলো, সেন্ট্রাল ব্রাইট ফর বোথ কালার মিট করলো। তারপরে ফোর্থ ব্রাইট ফর রেড কোইনসাইডস উইথ 7th ব্রাইট ফর ভায়োলেট, 8th ব্রাইট অফ রেড কোইনসাইডস উইথ 14th ব্রাইট অফ ভায়োলেট, 12th ব্রাইট অফ রেড কোইনসাইডস উইথ 21th ব্রাইট অফ কি ভায়োলেট। ক্লিয়ার হয়ে গেছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভালো করে মাথায় রাখবে। জাস্ট আমি একবার একটা রেশিও পেলাম মানে এই অর্ডারে মাল্টিপ্লাই মিলতে থাকবে বারবার। চলো, এই হলো তোমার হোয়াইট কালার লাইট ইউজ করলে প্রবলেম কি হবে সেই ব্যাপারটা। আর কোহেরেন্টের সাস্টেন ইন্টারফারেন্সের কন্ডিশন বলেছিলাম না, সাস্টেন ইন্টারফারেন্স হতে গেলে যে কন্ডিশনটা লাগে সেটা মাথায় রাখতে হবে। আমরা অলরেডি কিছু কন্ডিশন বলেছি। কোহেরেন্ট ইন্টারফারেন্স হতেই গেলে কোহেরেন্ট সোর্স হতে হয়, ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, ফার্স্ট ফ্রিকোয়েন্সি সেম, দেন বলেছিলাম কনস্ট্যান্ট অর জিরো ফেজ ডিফারেন্স অ্যান্ড রিমেইন সেম অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। এটা আমরা করেছিলাম কোহেরেন্ট সোর্সের কন্ডিশন, এটা তো হতেই হবে। সাস্টেন ইন্টারফারেন্স মানে কি, একই জায়গায় স্টে করবে অ্যান্ড ক্লিয়ারলি ভিজিবল হবে। তাহলে সেখানে আমি বলতে পারি যে সাস্টেন ইন্টারফারেন্স হওয়ার জন্য আর যেটুকু লাগবে সেটা মাথায় রাখতে হবে যে আইম্যাক্স আর আইমিনের ডিফারেন্সটা ভালো হতে হবে। আইম্যাক্স আর আইমিনের ডিফারেন্সটা কী বলছি, ধরে নাও আমি ম্যাক্সিমাটা এরকম বললাম, মিনিমামটা এরকম বললাম, মানে মিনিমাটা এইটুকু থেকে গেল, আই মিন বলছি আর আইম্যাক্স এটা বলছি। তাহলে ব্রাইট যেখানে বলছি, যেখানে ব্রাইট ঠিক আছে, কিন্তু ডার্ক যেখানে কমপ্লিট ডার্ক হয় না, তোমার কাছে অতটা ভিজিবল হবে না, অতটা ক্লিয়ারলি ডিস্টিংগুইশেবল হবে না প্যাটার্নটা। যে যেখানে ডার্ক বলছো একটু হালকা ব্রাইট, মানে একটু বেশি ব্রাইট একটু কম ব্রাইট, ডার্ক হচ্ছে না, ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারছো না যে এটা ব্রাইট এটা ডার্ক, তাহলে ভিজিবিলিটি একটু প্রবলেম আসবে। তাহলে আমরা এইটা কী করতে পারি, মিনিমাইজ করতে পারি না, যতটা পসিবল মিনিমামকে মিনিমাম করো, যতটা পসিবল মিনিমাম করতে হবে মিনিমাম ইন্টেন্সিটিটাকে। তাহলে সেটা যদি করতে হয় কি বলবো, এই মিনিমাম মানে আমি জানি না যে আইম্যাক্সের ডিফারেন্স √/I1 মাইনাস √/I2, তাহলে দুটো ইন্টেন্সিটি যতটা পসিবল কমাও, তাহলে ডিফারেন্স অ্যামাউন্টটা কমে যাবে। ম্যাক্সিমাম যা প্রডিউস করার অসুবিধা নেই, এটার সঙ্গে এটাকে ডিস্টিংগুইশেবল করতে গেলে এটাকে যতটা পসিবল মিনিমাইজ করতে হবে। তাহলে মিনিমাম ইন্টেন্সিটিটাকে যতটা পসিবল মিনিমাম করতে হবে, মানে যতটা পসিবল ইন্টেন্সিটি অফ বোথ সোর্সেস উইল বি ইকুয়াল। কী বললাম বুঝতে পারলে? ইকুয়াল নয়, অ্যাজ মাচ ক্লোজ অ্যাজ পসিবল। ক্লিয়ার হয়েছে? যতটা পসিবল কাছাকাছি আনার চেষ্টা করবে তত বেটার হবে ফ্রিঞ্জ প্যাটার্ন, মানে ডিস্টিংগুইশেবল হবে কোনটা ব্রাইট কোনটা ডার্ক। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, যদি আমি তাহলে উইথগুলো ইকুয়াল বলবো, আমরা বলেছি ইন্টেন্সিটিটা অলমোস্ট ইকুয়াল করতে গেলে উইথটা অলমোস্ট ইকুয়াল করে দেয়, তাহলে অটোমেটিক্যালি ইন্টেন্সিটি ইকুয়াল হবে। কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স তো বলেই দিলাম, ইন্টেন্সিটি ইকুয়াল করতে হবে কাছাকাছি। আর ভালো উইথ বানাতে গেলে কি বলবো, স্ক্রিন উইল বি
placed at a large distance as compared to screen will be placed at a large distance as compared to separation between slits. Separations of the slit যতটা পসিবল কমাবো, সেপারেশন বিটুইন স্লিটস যতটা পসিবল কমাবো, আর স্লিট থেকে স্ক্রিন যতটা পসিবল ডিস্টেন্সে প্লেস করবো। তাতে কী হবে, প্যাটার্নগুলো আরও চড়া চড়া হবে, আরও ইজিলি ক্লিয়ারলি ভিজিবল হবে, রাইট না? আরও ক্লিয়ারলি ভিজিবল হবে। আর যেটা মাথায় রাখতে হবে, স্লিট উইথ মাস্ট বি ভেরি স্মল। স্লিট উইথ বলছি, কিন্তু আমি S1 S2 সেপারেশন বলছি না, আমি বলছি স্লিট উইথ মাস্ট বি ভেরি স্মল। কেন বলি না, স্লিট উইথ আমরা কোহেরেন্ট সোর্স বলতে গিয়ে বলেছিলাম যে স্লিট উইথ যতটা পসিবল কম হবে তত বেটার। তার কারণ হচ্ছে, লজিকটা কি না, সেখানে আমরা বলছি যে যত কম পোর্শন অফ লাইট ইউজ করতে পারবে না সোর্সের যত কম পোর্শন অফ লাইট ইউজ করতে পারবে তত কিন্তু কোহেরেন্টের দিকে আরও বেটার স্টেপ এগোবে, আরও বেটার হবে। কেন বলি না, যদি বলা হয় স্লিটটা ব্রড হয়, সোর্সটা অনেক ব্রড হয়, তাহলে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে ডিফারেন্ট পার্টস অফ দ্য সোর্স, ডিফারেন্ট পার্টস অফ দ্য স্লিট থেকে ওয়েভ এসে সুপারপোজ করবে। মানে একটা সোর্স থেকেই, একটা সোর্সের ডিফারেন্ট পার্ট থেকে লাইট এসে সুপারপোজ করবে। ওই যে বলছিলাম কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মেনটেন করা যায় না, ডিফারেন্ট পার্ট থেকে লাইট এসে সুপারপোজ করবে, নিজেদের মধ্যে প্যাটার্ন ক্রিয়েট করবে, যেটা কিন্তু ক্ল্যারিটি কমিয়ে দেবে, রেজলিউশন কমিয়ে দেবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যে যদি আমি বলি স্লিটটা যতটা পসিবল মিনিমাম উইথের বানাবো তত কিন্তু ওর ক্ল্যারিটি বেটার হবে, মানে একদম ক্লিয়ারলি ভিজিবল হবে। ক্লিয়ারলি ভিজিবল ইন দ্য সেন্স মানে পজিশানটা একদম শার্প হবে, যে এখানে ব্রাইট ডার্ক একটা শার্প এজ থাকবে, শার্প সেপারেশন থাকবে ব্রাইট আর ডার্কের মাঝে। ক্লিয়ার হয়ে গেছে? এইগুলো হচ্ছে সাস্টেন ইন্টারফারেন্সের কন্ডিশন, বইতে পেয়ে যাবে এগুলো যেগুলো লেখা আছে। আর আমরা আর এখানে আছে বলতে গেলে ফ্রিঞ্জ শেপ। হ্যাঁ, শেপ অফ ফ্রিঞ্জ ইম্পর্টেন্ট একটা পার্ট। শেপ অফ ফ্রিঞ্জ, ফ্রিঞ্জের শেপ কি আছে? এগুলো কজ তেমন একটা এক্সপ্লেন করা দরকার নেই, তোমাদের এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এগুলো কজ এক্সপ্লেন করলে অনেক টাইম লাগবে। আমি জাস্ট বেসিক যতটা পসিবল ইজিলি বলে যাচ্ছি, মানে কম ভলিউমে করা যায়। ফ্রিঞ্জ শেপ যদি বলা হয় তাহলে আমরা ফার্স্টে আমরা বলেছিলাম যে সোর্সটা আমরা যেরকমভাবে চুজ করছি না সেই ওয়াইজ, সেটা হচ্ছে দুটো লাইন সোর্স, যেটাকে স্লিট বলছি, দুটো স্লিট শেপের। তাহলে সেখানে কিন্তু আমি বলতে পারি স্ক্রিনটা যে প্লেসড হবে সেই স্ক্রিনের ওপর যে প্যাটার্নটা ক্রিয়েট হবে, এটা যদিও সাইড ভিউ দেখানো উচিত, তাহলে সেটা কিন্তু এরকম টাইপের লাইন, স্ট্রেট লাইন। ক্লিয়ার হলো ব্যাপারটা? যদি আমি বলি যে স্লিটটা, এটা যদি স্লিট হয় মানে লাইন সোর্স হয়, এটা যদি লাইন সোর্স হয় তাহলে প্যাটার্ন উইল বি স্ট্রেট লাইন। ক্লিয়ার হয়েছে? তার কারণ হচ্ছে দেখো, এই পোর্শনে লাইট যখন রিচ করছে তাহলে ওপর পোর্শন থেকে লাইটগুলো গিয়ে এই পোর্শনের লাইটটা এখান থেকে গিয়ে, ক্লিয়ার? ওই কারণে যেখানে পাথ ডিফারেন্স হবে তাহলে অলমোস্ট ইকুয়াল ডিস্টেন্সে না, তাহলে এটা ক্ষেত্রে আমি বলতে পারি এটার সাথে প্যারালাল হবে, একদম স্ট্রেট লাইন, প্রত্যেকটা স্ট্রেট প্যাটার্ন ফর্ম করবে, স্ট্রেট লাইন প্যাটার্ন ফর্ম করবে। ক্লিয়ার হয়ে গেছে? এটা যদি আমি বলি তাহলে যদি লাইন সোর্স হয়, টু প্যারালাল লাইন সোর্স যদি হয় তাহলে ফ্রিঞ্জ প্যাটার্ন উইল বি স্ট্রেট। ক্লিয়ার হয়েছে? এবার আমি যদি বলি পয়েন্ট সোর্স যেটা প্র্যাকটিক্যালি আমরা করলাম এটা, কিন্তু পয়েন্ট সোর্স যদি হয়, পয়েন্ট সোর্স হলে কেমন হবে না, যদি দুটো পয়েন্ট সোর্স আমরা চুজ করি, কোথায়? এইখানে, তাহলে সেখানে স্ক্রিন যেটা প্লেস করবে না, স্ক্রিন যে প্লেস করবে তার যে প্যাটার্ন ক্রিয়েট হবে স্ক্রিনের ওপর ফ্রিঞ্জের যে প্যাটার্ন, তাহলে সেখানে আমরা বলতে পারি, আচ্ছা এটা এদিক দিয়ে প্লেস করে বলি কীরকম হয় না, ফ্রিঞ্জ প্যাটার্ন আমি যদি, এটা 3D তো বুঝতে পারছো না, যে এরকম দুটো পয়েন্ট আছে সামনের স্ক্রিন, তাহলে সেখানে আমি বলতে পারি এরকম একটা লাইন, এখানে এরকম একটা সিমেট্রিক লাইন বলতে পারি যেখান থেকে পাথের ডিফারেন্স কি জিরো পাথ ডিফারেন্সের যে পয়েন্টটা সেন্ট্রাল লাইন যেটা, সেটা দেখো এখানে যা ডিস্টেন্স, এখানে যা ডিফারেন্স, জিরো ডিফারেন্স, এখান থেকে একটা ডিফারেন্স, জিরো ডিফারেন্স, এখান থেকে একটা ডিফারেন্স, জিরো ডিফারেন্স, যেখানে বলবে জিরো ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে দুটো পয়েন্ট সোর্স যদি হয় তাহলে তার সামনে এইরকম একটা লাইন মাথায় রাখতে হবে, ওরা যেই প্লেনে আছে, মানে জাস্ট আমি অ্যাজিউম করি যে যদি এইটা একটা পয়েন্ট সোর্স হয় না, পয়েন্ট সোর্স যদি এইটা হয় তাহলে প্যাটার্নটা সেন্ট্রাল ম্যাক্সিমাটা কেমন হবে? এই রকমটা, মানে এর সামনে তো স্ক্রিন প্লেস করবে, সেই স্ক্রিনের ওপর এই রকম প্যাটার্ন ক্রিয়েট হবে। ভালো করে কথাটা শোনার বোঝার চেষ্টা করো। আমি বললাম যদি তোমার স্লিটটা এরকম হয় না, তাতে যদি এরকম স্লিট থাকে,
স্লিটটা যদি এরকম থাকে তাহলে স্ক্রিন যেটা প্লেস করবে না সেই স্ক্রিনে প্যাটার্নটা এরকম হবে। নয়েজ বিশাল আসতে, বুঝতে পারছো, লক্ষ্মী পুজো আজ। তো এইটা যদি হয় যে এরকম যদি ভার্টিক্যাল স্লিট থাকে, স্লিটগুলো যদি এরকম ভার্টিক্যাল থাকে, স্ক্রিনের ওপর গিয়ে কিন্তু ভার্টিক্যাল প্যাটার্ন ক্রিয়েট হবে। ক্লিয়ার হয়ে গেছে? স্লিট দুটো যদি ভার্টিক্যাল হয়, স্ক্রিনে গিয়ে এরকম ভার্টিক্যাল স্ট্রিপ, জামা যেরকম স্ট্রিপ হয় না, ব্রাইট ডার্ক একটা হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামা ভাবো, মানে স্ট্রিপ যদি হয় ব্ল্যাক স্ট্রিপ আবার হোয়াইট, ব্ল্যাক স্ট্রিপ হোয়াইট, তাহলে এটাও সিমিলারলি এরকম দুটো স্লিট যদি হয়, একটা কার্ডবোর্ড ভাবো তাতে দুটো স্লিট আছে, লম্বা স্লিট, তাতে তুমি যে প্যাটার্ন পাবে সেটা স্ক্রিনের ওপর গিয়ে এরকম ভার্টিক্যাল স্লিটের জন্য ভার্টিক্যাল প্যাটার্ন। ক্লিয়ার? এবার আমি যদি বলি দুটো পয়েন্ট সোর্স, কীরকম? জাস্ট ভাবো, দুটো পয়েন্ট সোর্স বলতে জাস্ট দুটো পয়েন্ট সোর্স। ক্লিয়ার? যেরকম দেখিয়েছি, দুটো পয়েন্ট সোর্স যদি হয়, তার সামনে যদি স্ক্রিন নিয়ে আসি, দুটো পয়েন্ট সোর্স আছে এখানে, তার সামনে যদি পয়েন্ট সোর্স নিয়ে আসি, তার সামনে যদি স্ক্রিন প্লেস করি, তাহলে ফার্স্ট তার যে প্যাটার্নটা ক্রিয়েট হবে, মাথায় রাখতে হবে আমি ওরই সামনে প্লেস করছি। পয়েন্ট সোর্সটা বোর্ডের ওপর চিপকানো আছে ভাবো, বোর্ডেরই প্যারালালি একটা কপি হোল্ড করেছি, সেটাকে আমি বলছি স্ক্রিন। সেখানে যে প্যাটার্নটা ক্রিয়েট হবে লাইক এরকম, তাতে আমরা বলবো এই রকম, তারপরেটা এই রকম, হাইপ্যারাবোলিক। কেন লজিকটা বলি, কারণ সেন্ট্রালটাকে ভাবার চেষ্টা করো, আগে সেন্ট্রালটা বোঝার চেষ্টা করো। না আমি বলতে পারি স্ক্রিনের ওপর এই পয়েন্টে পাথ ডিফারেন্স 0, এই পয়েন্টে 0, এই পয়েন্টে 0, এই পয়েন্টে 0, এই পয়েন্টে 0, সো অন। বুঝতে পারলে? যদি আমি পয়েন্ট সোর্সটার জন্য এই রকম অ্যাসিমেট্রিক একটা পয়েন্ট বলি এখানে, তাহলে এখানে পাথ ডিফারেন্স কত? ল্যামডা, জাস্ট লাইক অ্যাজিউম করো ল্যামডা। তাহলে এর পরেরটা একটু এদিকে চলে যাবে না ল্যামডা ডিফারেন্সের জন্য? এর পরেরটা একটু এদিকে, একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো। ল্যামডা পাথ ডিফারেন্সের জন্য এই পয়েন্টটা যদি হয়, আমি একই ডিফারেন্স পেতে গেলে একটু এইদিকে অ্যাসিমেট্রিক্যালি মুভ করতে হবে। কারণ ভেবে দেখো, যদি এটা হয় তাহলে কিন্তু ইকুয়াল ডিস্টেন্স মেনটেন হবে না। এই পয়েন্টে এটার যা ডিস্টেন্স ছিল, এটার সঙ্গে এটা যা ডিফারেন্স, এইটার সঙ্গে এইটা ডিফারেন্স সেম মেনটেন হবে না। কি বলছে লজিক বলছে এইরকম একটা জায়গা আবার সেম ডিফারেন্স পেতে পারো, এরকম একটা জায়গায় একই লজিকে এরকম একটা জায়গায়, এখান থেকে যা ডিফারেন্স, মানে এইটার সাথে এইটার যে ডিফারেন্স অ্যামাউন্ট, এইটার সাথে এইটার ডিফারেন্স অ্যামাউন্টটা সেম, এইটার সাথে এটা যা ডিফারেন্স অ্যামাউন্ট এটা, তাহলে কি বলতে পারি শেপটা কেমন হচ্ছে বলো? সেম পাথ ডিফারেন্সের, সেন্ট্রালটা শুধু স্ট্রেট হবে, বাকিগুলো হাইপ্যারাবোলিক স্ট্রাকচার শিখে গেছো, তাহলে হাইপ্যারাবোলিক ফর পয়েন্ট সোর্স। বাট মাথায় রাখতে হবে পয়েন্ট সোর্সের জয়নিং লাইনটা যেই লাইনে আছে তারই পারপেন্ডিকুলার শেপে হবে, তাই পারপেন্ডিকুলার লাইনে হবে ফ্রিঞ্জ প্যাটার্নটা। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে লাইন সোর্স হলো, পয়েন্ট সোর্স হলো, বুঝে গেছো? লাইন সোর্সের জন্য স্ট্রেট লাইন প্যাটার্ন, পয়েন্ট সোর্সের জন্য হাইপারাবোলিক প্যাটার্ন। সেন্ট্রালটা হবে, মানে সেন্ট্রাল ব্রাইটটা স্ট্রেট লাইন, বাট বাকি প্যাটার্নগুলো হাইপারাবোলিক। চলো নেক্সট আমি বলছি আর একটা, সেটা হচ্ছে পয়েন্ট সোর্সটা এরকম না হয়ে যদি পয়েন্ট সোর্স লাইনে হয়, আর স্ক্রিনটাকে উল্টো জায়গায় প্লেস করো, ভালো করে শোনো। পয়েন্ট সোর্সটা কোথায় ছিল? বোর্ডের ওপর এরকম, স্ক্রিনটাকে কোথায় প্লেস করেছো? তারই সামনে, মানে বোর্ডেরই প্যারালালি এখানে প্লেস করেছো। তাতে কি দেখলে না, এইটা বোর্ডের প্যারালালি জাস্ট এখানে এসে দেখলাম এরকম একটা লাইন, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, শোন। এবার আমি যদি বলি পয়েন্ট সোর্সটা এখানে আছে, স্ক্রিনটা প্লেস করলাম অন্য জায়গায়, ভালো করে শোনো। পয়েন্ট সোর্স S1, পয়েন্ট সোর্স S2, স্ক্রিনটা প্লেস করলাম এইখানে। মানে আমি বলছি পয়েন্ট সোর্স দুটো যেই লাইনে আছে সেই লাইনের পারপেন্ডিকুলার একটা স্ক্রিন প্লেস করেছি। পয়েন্ট সোর্সটা যে লাইনে ছিল সেই লাইনেরই প্যারালালি আর একটা প্লেনে স্ক্রিন প্লেস করেছিলাম। এখন ওই পয়েন্ট সোর্স দুটোরই জয়নিং লাইনের পারপেন্ডিকুলার, মানে জাস্ট অ্যাজিউম করো যদি আমি এখানে একটা পয়েন্ট সোর্স বললাম, মানে জাস্ট এই পেনের এটা মার্কা দেখছো, এইখানে একটা পয়েন্ট সোর্স, এখানে একটা পয়েন্ট সোর্স, তাহলে আমি বলছি স্ক্রিনটা প্লেস করি যদি, স্ক্রিনটা যদি বোর্ড হয়, বোর্ড যদি স্ক্রিন হয়, আমার কাছে পয়েন্ট সোর্স কোথায়? এখানে একটা, এখানে একটা। ক্লিয়ার হচ্ছে? তাহলে স্ক্রিনের ওপর প্যাটার্ন কেমন ক্রিয়েট হবে তুমি এবার বলো। বোর্ডের ওপর যদি এই রকম এখানে যদি পয়েন্ট হয়, এখানে একটা পয়েন্ট সোর্স যদি হয়, তাহলে বোর্ডের ওপর প্যাটার্ন, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন দ্য সেন্স এক্সামে মানে যেইতে এসছে লাস্ট কোনো একটা ইয়ারে, এটা যদি হয় তাহলে সেখানে বলতে পারি এটা একটা পয়েন্ট সোর্স, এটা একটা পয়েন্ট সোর্স যদি হয়, তাহলে স্ক্রিনের ওপর সেম ডিফারেন্সে পয়েন্ট কোথায় পাবে? ফার্স্ট এই পয়েন্টে আমি বলতে পারি
এরই সোজা একটা পয়েন্ট, যেখানে এই মার্কারটা হোল্ড করেছি না, এরই সোজা একটা পয়েন্ট যদি আমি চলে যাই, সেইখানে বলবো সেই স্পটটাতে আমি বলতে পারি কনস্ট্যান্ট ডিফারেন্স। আচ্ছা এখানে ব্রাইট হবে কি ডার্ক হবে? তুমি বলবে এই এজ থেকে যে রেটা যাচ্ছে এখানে, এই এজ থেকে অনেকগুলো মার্কার গুলে যাচ্ছে না, আমি বলছি এই এজ থেকে যে রেটা যাচ্ছে, কোনটা সামনের এজ থেকে স্ট্রেট এখানে, এই এজ থেকে যে রে গেল স্ট্রেট এখানে, তাহলে দুটো এজ থেকে যে রে গেল মানে একটা সোজা যে রেটা গেল, তাদের মধ্যে পাথের ডিফারেন্স কত হবে? বাস এইটুকুই না, এ তো ট্রাভেল করবে এখান থেকে এতটুকু, এ তার থেকে এতটা এক্সট্রা, মানে যতটা লেন্থ, মানে সেপারেশন বিটুইন টু স্লিট যত হবে সেই অ্যামাউন্টে পাথের ডিফারেন্স। এখন এই অ্যামাউন্টে পাথ ডিফারেন্স যদি, এই অ্যামাউন্টের সেপারেশন যদি ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপ্লাই হয় তার ব্রাইট হবে, আর হাফ ল্যামডা মাল্টিপ্লাই হয় তাহলে ডার্ক হবে, সিম্পল লজিক। আচ্ছা এরপরে ডিফারেন্স তুমি দেখে নাও, যদি ল্যামডা ডিফারেন্স বলো না সিমেট্রিক্যালি এরকম রাউন্ড হবে, কেন? কারণ এইরকম এই পয়েন্ট থেকে যা ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে কোনো পয়েন্টে যদি মানে এরকম যদি হয়, তাহলে এখান থেকে যা ডিস্টেন্স আর এখান থেকে যা ডিস্টেন্স তার ডিফারেন্স যদি ল্যামডা হয়, সাপোজ আমি বললাম, পরে ব্রাইটটা বলছি, তাহলে এটা সব দিকে সিমেট্রিক্যালি হবে না, এটা কোন শেপ সিমেট্রিক হবে না? ওই কারণে আমরা বলবো এটা রিং শেপের হবে, ডার্ক ব্রাইট। সিচুয়েশন বোঝা গেল? অ্যালং দ্য জয়নিং লাইন অফ টু সোর্সেস এর পারপেন্ডিকুলারলি যদি আমি একটা স্ক্রিন প্লেস করি, তাহলে সেই স্ক্রিনের উপর একটা সেন্ট্রাল ব্রাইট হবে কি ডার্ক হবে আমি বলতে পারবো না, বাট বাকি প্যাটার্নগুলো সব রিং শেপের হবে। ক্লিয়ার হয়ে গেছে? এই হচ্ছে ফ্রিঞ্জ, শেপ অফ ফ্রিঞ্জ। আর অল্প দু একটা টপিক বাকি থাকলো, যেটা হচ্ছে তোমার ইন্টারফারেন্স থ্রু থিন ফিল্ম, আর একটা হচ্ছে তোমার গ্লাস স্ল্যাব ইন্ট্রোডিউস করলে যে পাথ ডিফারেন্স প্রডিউস হবে তার জন্য ফ্রিঞ্জ শিফট, এটা আরেকটা ছোট্ট ভিডিও বানাতে হবে, ইন্টারফারেন্সে কমপ্লিট হবে না এটাতে, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।